সে এই মুহূর্তে কেকের টুকরো খান হাতে নিয়ে হা করে দেখছে ঈশানকে। হুট করে তাদের ড্রয়িং রুমে সাজিয়ে রাখা ফটো ফ্রেমের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, ওখানেই দেখছি। দ্বিগুণ হা হয়ে গেল, মুখটা তার অস্ফুট স্বরে বলল, ঈশান ভাই। ঈশান নির্বিকার চোখে তাকিয়ে রইল। মেয়েটার উপর রাগ লাগছে তার। কি আশ্চর্য, এতক্ষণে তাকে চোখে পড়ল। জলজন্ত একটা মানুষকে নাকি এ মেয়ে এতক্ষণ খেয়ালই করেনি, তাকে খেয়াল করেনি। ঈশান আরশাদকে খেয়াল করেনি, এটা মানা যায়? রাগ সংবরণ করলো, গম্ভীর গলায় বলল, ভালো আছিস? তিতির মাথা নাড়ালো হালকা। এই মানুষটাকে এতক্ষণ দেখেনি কেন সে? কেকের টুকরোখানা কি করবে বুঝতে পারছে না। সবাইকে তো খাইয়ে দিল, ঈশান ভাই কি খাবে? তিতিরের দোনোমনা বুঝতে পারছে সবাই। নিশি খপ করে তিতিরের হাতখানা টেনে নিল ভাইয়ের মুখের দিকে, উচ্ছ্বসিত গলায় বলল, হা করো দাবাই, বারবি লজ্জা পাচ্ছে তোমাকে খাওয়াতে। ঈশান ডানে বায়ে মাথা নাড়ল। তোরা খা, আমি এসব খাই না। নিশি মুখ বাঁকালো, একদিনের ব্যাপারই তো। ঈশান চোখ বড় করে তাকালো নিশির দিকে। নিশি ছেড়ে দিল তিতিরের হাত। বুঝলো ভাই খাবে না, যখন বলেছে আর জোর করে লাভ হবে না। তিতির আবদার মাখা চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ ওভাবেই। ধরোই ঈশানের কোনো সাড়া পাওয়া গেল না। হঠাৎ নয়ন হাত চেপে ধরল তিতিরের। হাত টেনে নিজের মুখে পুরে নিল কেকের স্লাইসটা। হাত বাড়িয়ে একটা টিস্যু নিয়ে সুন্দর করে মুছিয়ে দিল তিতিরের হাত। ঈশান তীক্ষ্ণ চোখে দেখলো সবটা। হুট করে মেজাজটা কেমন যেন আরো খারাপ হয়ে গেল। দুহাত পকেটে গুজে এগিয়ে গেল রাস্তার দিকে। গাড়ি ঘুরিয়ে গম্ভীর গলায় শুধু বলল, সবাই 5 মিনিটের মধ্যে গাড়িতে উঠে বসবি। অভদ্রের মতো সারা রাত রাস্তায় কাটানোর পরিকল্পনা করছিস নাকি? আর 1 সেকেন্ডও অপেক্ষা করলো না। দ্রুত পায়ে গটগট করে চলে গেল গাড়ির দিকে। ভাইয়ের আদেশের নড়চড় হলে কি হতে পারে তা সবার জানা আছে। হুই হুই পড়ে গেল সবার মাঝে। তাড়াহুড়ো করে সবটা গুছিয়ে নিল সবাই। একে একে দৌড়ে গিয়ে উঠে বসলো গাড়িতে। ঈশান স্টিয়ারিংয়ে হাত রেখে অপেক্ষা করছে। নয়নার তিতির এখনো এসে পৌঁছায়নি। ওদের দিকে তাকালো। তিতির একা একা ধীর পায়ে এগিয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে আসছে। ঈশান বিরক্ত হলো। বললই তখন জলদি আসতে। মেয়েটা কেমন হেলে দুলে আসছে। ঈশান গাড়ি ছাড়ছে না দেখে পিছু থেকে নিশি ডাকলো, বাইকে বারবি নয়ন ভাইয়ের বাইকে যাবে ভাইয়া, চলো চাই। নিজের অজান্তে স্টিয়ারিং শক্ত করে চেপে ধরল ঈশান। বাইকে যাবে মানে কি? ঈশানের তীক্ষ্ণ গলার স্বরে চমকে উঠল সবাই। নুরি এবার আমতা আমতা করলো, তিতিরটা বাইক খুব ভালোবাসে কিনা নয়ন ভাই, তো তাই বাইক নিয়ে আসলো বাড়ি থেকে, এই তো বলে এসেছে, শুনুনি ভাইয়া। ঈশান কিচ্ছু বলল না এবার। সে বাইরেই তাকিয়েছিল। নয়ন এসে বাইক থামলো তিতিরের পাশে। এক হাত নয়নের কাঁধে রেখে উঠে বসলো তিতির। নয়ন পিছন ঘুরে দেখে নিল মেয়েটার জামা কাপড় ঠিক আছে কিনা। সামনে তাদের বাড়ির গাড়ি ভাইকে একটানে নিয়ে এসে থামলো গাড়ির পাশে। ব্রু তুললো, ভাইয়া এখনো অপেক্ষা করছো? গাড়ির সাথে সাথে চল, এভাবে এত রাতে আলাদা না যাওয়াই ভালো। ঈশানের কথায় নয়নও সম্মতি জানালো। পাশাপাশি চলতে থাকলো গাড়ি আর বাইক। ঈশান কিছুক্ষণ পর পর আর চোখে তাকাচ্ছে ডানে। তার কথা মতো নয়ন বাইকটা গাড়ির সমানে সমানে রাখছে। তিতির নয়নের কাঁধে হাত রেখে বসেছে। কি কি যে গল্প করছে এত, মুখ থেকে হাসি সরছেই না মেয়েটার। আরেকটা হাত নেড়ে নেড়ে অনর্গল কথা বলে যাচ্ছে। নয়ন নিজেও বক বক করছে। দুজনে গল্পে বেশ জমে, স্পষ্ট বুঝতে পারছে ঈশান। হঠাৎ পিছিয়ে গেল সামান্য বাইকটা। ঈশান বিরক্ত হলো, ব্রু কুচকে তাকালো লুকিং গ্লাসে। এখন অবশ্য মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে, পাশাপাশি বরং তাকে সুবিধা হচ্ছিল। আতখোলা বেনি হওয়ার গুলো একগুছে উড়াউনি করছে, চোখ মুখে ডেকে দিচ্ছে। মেয়েটা সেদিকে খেয়াল নেই। সাদা দুপাট্টাটা ফিসলে উঠছে। একটু পরপর ঠান্ডা বাতাসের আবেশে চোখ মুখ বন্ধ করে অনুভব করছে যেন। আর রইলে বাকি মুখের হাসিটা, ওটা এক মুহূর্তের জন্য সরছে না। স্বর্গের অপ্সরা লাগছে যেন। গাড়ির ভিতর সব কটা উচ্চস্বরে গল্প গুজব করছে। হঠাৎ কাঁধে ধাক্কায় চমকে তাকালো বাঁদিকে। বাঁ পাশে নিয়াজ বসেছে। ঈশান তাকাতেই ব্রু উপরে তুলে বলল, কখন থেকে ডাকছি সবাই?
কোথায় আছিস? রুষার কাছে। পিছন থেকে অনিমার গলায় হাসির রোল পড়ে গেল পুরো গাড়িতে। ঈশান খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, টনকটাও নড়ল বোধ হয়। অবচেতন মনটা ব্যঙ্গ করলো তাকে তিতিরকে নিয়ে এভাবে ভাবার জন্য। বাকিদের কথা সয় কান দিল না, আর না তো ওদের গল্প গুজবে সায় দিল, মনোযোগ দিল ড্রাইভিংয়ে। মধ্যরাত, ঘড়িতে সময় দেখাচ্ছে রাত্রে 1:45। অথচ দেওয়ান বাড়ির বাইরে বা ভিতরে কোনোটা দেখেই বোঝার উপায় নেই এখন রাত। ঈদের দিনের মতো হইসই বাড়ির ভেতর। বাড়ির গিন্নিরা রান্নাঘর থেকে ডাইনিংয়ে ছোটাছুটিতে ব্যস্ত। ছোটরা এই ঘর থেকে সে ঘর হবে নাই বা কেন? কতগুলো বছর পর বাড়ির সবকটা ছেলে মেয়েকে একসাথে পাচ্ছে তারা। কর্তারা সোফায় বসে টিভি ছেড়ে নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত। উচ্চস্বরা হাসাহাসির আওয়াজও আসছে। তিতিরটাকে ফেলে তার মামারা বোধহয় আকাশের চাঁদ হাতে পায়। আদরের একমাত্র বোনের ছায়া খুঁজে পায় এই মেয়েটার মধ্যে। তিতিরটা দেখতে একদম তার মায়ের মতো। তিতির বাসায় এসে সবার আদরে আদরে দম পেলার সময় অবধি পাচ্ছে না। এই মাত্র এসে দাঁড়ালো তার নানু আপুর রুমের সামনে। নানু যে ঘুমানি সে সেটা জানে। আলতো হাতে দরজায় টোকা দিল। ভিতর থেকে গলা শোনা গেল সাথে সাথে, কে? আমার পুতুলটা না? আয় আপু আয়। তিতির প্রশান্তির হাসি হাসে দরজা ঠেলে ভিতরে ঢোকে। চন্দ্রা দেওয়ান তখন হাতে তবজি নিয়ে বিছানায় হেলান দিয়ে পা লম্বা করে বসা। তিতির এক প্রকার ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার কোলে। চন্দ্রা দেওয়ান এর চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি এসে পড়ল তিতিরের মাথার উপর। দু হাতে মাথার চুলগুলো সরিয়ে সোজা করে জাপটে ধরল নাতনিকে। দু হাতে আজেলায় নিল মুখখানা। ভাঙা গলায় বলল, আমার পুতুলটাকে কতদিন দেখি না। আমার বুকের জ্বালা পড়া কমবে আজ। তিতির নিজেও কেঁদে ফেলে। এই মানুষটা তার মাঝে নিজের মেয়েকে খুঁজে। তিতির বলতে মানুষটা অন্ধ পুরো। নানুর বুকে মাথা রেখে বসে থাকে সে। কি যে প্রশান্তি! চন্দ্রা দেওয়ান চুমু খায় মাথার সিথিতে। খুব কষ্ট হয়েছে আমার পুতুলের। আজকে তিতির মাথা নাড়ল। আমি জানি হয়েছে। আমি সেই সকাল থেকে প্রহর গুনছি আমার পুতুলটা কখন আসবে। আমার কিছুতেই এর দিন কাটে না। তিতির শব্দ করে হাসলো, আবার শক্ত করে জড়িয়ে ধরলে। যাও, হাত মুখ ধুয়ে না, তোমার মামুরিরা অপেক্ষা করছে তোমার জন্য। কত কিছু যে রান্না করেছে সারাদিন। যাও নানু যাও। তিতির উঠে দাঁড়ায়। নানুর কপালে চুমু খেয়ে বিদায় নিয়ে ফিরে আসে নিজের রুমে। দরজা খুলতেই মনটা ভালো হয়ে যায়। একদম যেরকম রেখে যায় প্রতিবেশ সেরকমই পায়। তার মামুনিরা এক বিন্দু ধুলো জমতে দেয় না। বারান্দায় এসে দাঁড়ায়। টিয়া পাখি জোড়া খাঁচা সলয় লাফালাফি করছে। তিতির খাঁচার কাছে এসে দাঁড়াতে পাখি টিতরু জানা চাপটাতে শুরু করলো। আদো আদো শোনালো, বুলি আওড়ালো। বলে, আমার ফুতুল হয়েছে। তিতির শব্দ করে হেসে উঠলো। এই নিশ্চয়ই তার বোনেরা শিখিয়েছে। নানু আপু এভাবে ডাকেন তিতিরকে। রেলিংয়ে 2 হাত রেখে আকাশের দিকে মাথা তুলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। এই ঘর, এই মানুষ, এই বারান্দা তার মানসিক শান্তি। ঈশান ফোন হাতে বারান্দায় এসেছে রুষাকে ফোন করতে। পাশের বারান্দার থেকে টিয়া পাখির আদো আদো বুলিতে তাকালো। মিষ্টি হাসির শব্দ পাওয়া গেল। শির দ্বারা বেশ শিহরণ নামালো সুন্দর চেহারার হাসি। অন্ধকারে বারান্দার মালিক রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। সাদা দোপাট্টা উড়ছে অন্ধকারে, মুখখানে স্পষ্ট দেখা যাচ্ছে না। তার নিজের রুমেও আলো নেবানো, তাইও বারান্দা থেকে তাকে দেখতে পাবে না। হঠাৎই দারুণ মিষ্টি গলার গান শোনা গেল। ঈশান থমকে দাঁড়িয়ে রইল। কি দারুণ গলা! বুকের ভিতর টিপ টিপে করছে গানটা শুনে। নিজেও গায়ে বসলো রকিং চেয়ারটায়। ঈশান চোখ বন্ধ করে প্রতিটা গানের শব্দ অনুভব করছেন। হঠাৎই তিতিরের ফোন বেজে উঠল। ফোনটা তুলল সে। হ্যালো রাহাত ভাই। ঈশানের কানে আসলো নামটা। সোজা হয়ে বসলো। কপাল কুঁচকে তাকিয়ে রইল সেই দিকে। থ্যাংক ইউ সো মাচ। না না, গিফট কোনো বিষয়ে না। সেটা নেওয়ার সময় তো সামনে পড়েই গেছে। তখন হাঁপিয়ে যাবে না আমার আবদারে। না, কোনো সমস্যা হয়নি। স্টেশনে কাজিনরা সবাই এসেছিল।
না খাইনি এখনো, ফ্রেশ হব তারপর খাবো। আপনি খেয়েছেন? ওপাশের মানুষটা কি বলল? তিতির খিলখিল করে হেসে উঠল। ঈশানের বুকের ভিতর চিনচিন ব্যথা করে উঠল হাসির শব্দটায়। কার সাথে কথা বলছে মেয়েটা এত নরম গলায়? ছেলেটা কে? ওর বয়ফ্রেন্ড? ভাই বলতো, না হলে তাহলে কে? তিতির কথা বলতে বলতে ভিতরে চলে গেল। দরজা আটকানোর শব্দও শোনা গেল। ঈশান দীর্ঘশ্বাস ফেলল। যেই হোক লোকটা, যা ইচ্ছে করুক মেয়েটা, তার কি? ফোন হাতড়ে ডায়াল করলো রুশান নাম্বারে। মেয়েটার বাবার খোঁজ নেওয়া উচিত। ওপাশ থেকে কল তুললো না কেউ। সময় দেখলো রাত অনেক, ঘুমিয়েছে হয়তো। ফোনটায় টেবিলে রেখে চোখ বন্ধ করে রইল ঈশান। আর একটু দেই মা, কেমন শুকিয়ে গেছে আমার মাটা। স্ত্রীর কথায় মাথা জাকালেন রাইসুল দেওয়ান। বাকিরাও সাথে সাথে সায় দিল। বড় মামুনি, আমি ভারী আসলে কখনো তোমার মনে হয়েছে আমার স্বাস্থ্য হয়েছে? আমাকে তো তোমাদের সবসময় কঙ্কালি লাগে। বড় গিন্নি মুখটা আরও কুঁচকে নিল। দমকে উঠল, চুপ করো তুমি, মা হও তখন বুঝবে সন্তানকে নিয়ে টেনশন কাকে বলে। নিশি নুরিরা মুখ টিপে হাসছে। তাদের 3 মাস আছে, এক এক পর এক খাবার তিতিরের ফ্লেটে দিয়েই যাচ্ছে। মেয়েটা হাঁপিয়ে গেছে পুরো। আর সম্ভব নয় ছোট মামুনি, দিও না আর। খেলেই তো না, কি খাস না খাস, খাওয়ার রুচিই চলে গেছে। হোস্টেলের খাবার মানুষ খেতে পারে নাকি? তিতির অসহায় দৃষ্টিতে তাকায় আশেপাশে। তাকে বাঁচানোর একমাত্র মানুষ নয়নবাই। নয়ন মায়ের হাত থামিয়ে দিল, এগিয়ে নিল তিতিরের প্লেটটা। এক সাইড থেকে খাবার ঢেলে নিল নিজের প্লেটে। মায়ের দিকে তাকিয়ে বলল, আহ মা, মনি বলছে এত খেতে পারছে না, তাও জোর করছো? জার্নি করে এসে এত খাওয়া যায়? গিন্নিরা মুখে আসল চাপা দিয়ে হাসি আটকালো। এই মেয়ের প্রতি ছেলেটার আলাদা টান, কারণ নজর এড়ায় না। রাহিয়ান সাহেব নিজেও ছেলের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলেন। মাথা নামিয়ে সবাই মন দিল খাওয়ায়। নুরি বাইকে ধাক্কা দিল, বাঁকা গলায় বলল, ভাইয়া আমিও খেতে পারছি না, নিবি? নুরির কথার টান ধরতে পারল নিশি, নয়নও পারল। নয়ন চোখ গরম করে তাকালো বোনের দিকে। নিশি মাথা আর নামিয়ে নিল হাসি লুকাতে। এসবের মাঝে একটা হাত থমকে আছে, নীরবে খাবারের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে সবটা। বছর 12-13 আগের কথা মনে পড়ে গেল তার। তিতিরটা সবসময় তার প্লেট থেকে খেতে চাইতো ঈশান ভাই তাকে খাইয়ে দিক। এমনকি নিজের প্লেটের খাবারটাও শুধু ঈশানকেই দিত। মেয়েটার ছোট্টবেলায় তাও নেওয়াটা ছিল। ধীরে ধীরে পড়াশোনার চাপ, বাবার শাসন সবে তো পরে সেই হয়ে গেল বদমেজাজি। মেয়েটার ধারে কাছে ঘেঁষতে চাইতো না। তারপর আর ধীরে ধীরে তা আরো দূরত্ব। ফলস্বরূপ সে 8-9 বছর বোধ হয় আর দেখেনি মেয়েটাকে। সে বাড়ি এলে ভুলেও নামতো না আর নিচে আসতো না তার সামনে। হয়তো অভিমান হয়েছিল বাচ্চা মনে, কিন্তু এখন সেসব কি বাচ্চা মেয়েটার মনে আছে? নেই বোধ হয়। বড় হয়ে গেছে এখন, আজ 20 বছর পূর্ণ হলো। বাচ্চা তো নয়, বরং কিশোরী দাপটাও পেরিয়ে যাবে ভাব। চোখ তুলে তাকালো তিতিরের মুখপানে, দেখে বাচ্চাই লাগছে। এত খাওয়ানোয় অভিমানে গাল ফুলিয়ে আছে। আস্তে আস্তে বাকি খাবার চিবুচ্ছে। নয়ন এটা সেটা তুলে দিচ্ছে নিজের প্লেটে, আবার তিতিরের পছন্দসই কিছু তুলে দিচ্ছে মেয়েটার পাতে। ঈশানের হঠাৎই ভীষণ রাগ হলো। আগের কথা মনে বোধ হয়। জট করে উঠে দাঁড়ালো। সবাই তাকালো ওর দিকে। মা, আমার খাওয়া শেষ। বড় গিন্নি তাড়াহুড়ো পায়ে এগিয়ে আসলো ছেলের দিকে। মৃদু আর্তনাদ করে উঠল, হ্যাঁ রে বাবা, খেলিই না তো কিছু। খেয়েছে মা, পেট ভরা। বলে আর 1 সেকেন্ড দাঁড়ালো না ওখানে। হাতটা ধুয়ে গটগট করে সোজা হয়ে গেল উপরে নিজের ঘরে। একে একে সবার খাওয়া শেষে চলে এলো নিজ নিজ রুমে। রাইসুল সাহেবে বারবার সতর্ক করে দিলেন আজ রাতে যেন তিতিরের ঘরে কেউ বিরক্ত না করে, মেয়েটা যেন ঘুমাতে দেওয়া হয়। সবাই মানল, সত্যিই ক্লান্ত আজকে মেয়েটা। বসন্ত আসি করছে, হাতে গোনা আর কয়েকটা দিন পরেই পহেলা ফাল্গুন। গাছের পাতা ঝরে পড়া শুরু করে দিয়েছে বেশ কয়েকদিন আগে থেকে। বর্তমান আবহাওয়ার সাথে মুড সুইংয়ের দারুণ একটা সম্পর্ক আছে। ঠান্ডা বাতাসে গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য কখনো কখনো পৃথিবীর সকল সৌন্দর্যকে হার মানে, কখনো বা হারিয়ে যাওয়ার নিদারুণ ব্যথা মনে করে দেয়। তিতির সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে। এত রাত করে ঘুমানোর পরও একাই 7 সকালে ঘুম ভেঙে গিয়েছে। তার কারণ অবশ্য অনেকগুলো। প্রথমত, বাড়িতে আসলে গ্রামের সকালের পরিবেশের থেকে সুন্দর আর কিছু হয় না। তার উপর যদি সেটা হয় মাঘের শেষের কোনো সকাল।
সকালবেলা বেশ ঠান্ডা থাকে, তবে আগের মতো এত কুয়াশা থাকে না। রাতের কুয়াশার শিশিরগুলো জমে থাকে লতা পাতায়। তারপর তিতিরের টিয়া পাখিগুলো তো আছেই। সকাল সকাল হই হাম্বাঙা শুরু করে দেয়, সাথে গ্রামীয় পাখির কলকাতালি তো আছে। তিতির বারান্দায় দাঁড়িয়ে আছে। সকাল 6টা বাজে। নিচে মালি কাকা আগাছা পরিষ্কার করছেন। পাশেই বেশ কয়েকটা মরিচের চারা দেখা যাচ্ছে। ড্রাইভার আঙ্কেল গাড়ি ঘষামাশা করছেন। দারোয়ান টুলে বসে তবজি পড়ছে। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এই মুহূর্তে। শীত লাগছে বেশ। তিতির চাদরটা ভালো মতো জড়িয়ে নিল গায়ে, পিছিয়ে বসলো বেতের চেয়ারটাতে। নিশি নুরি আপু নিশ্চয়ই এত সকালে ওঠেনি। বড় মামা আর মামিরা ছাড়া আর কেউই ওঠেনি সম্ভবত। নানু আপু নিশ্চিত নামাজ করে আবার শুয়েছে। তিতির আবেশে চোখ বন্ধ করে নেয়। কি প্রশান্তির পরিবেশ! পরিষ্কার ঠান্ডা বাতাস নাক দিয়ে মাথায় নিয়ে লাগছে। দূরের জমিগুলো দেখা যাচ্ছে, কিছু জমিতে হাল বাওয়া হচ্ছে। তবে একা একা নয়, কিন্তু কেউ তো উঠেইনি এখনো। দীর্ঘশ্বাস ফেলে তিতির পাশের টেবিলের নিচ থেকে টিয়া পাখির খাবার বের করে কয়েকটা দানা দিয়ে দেয় খাঁচার বাটিতে। পাখিগুলো হামলে পড়ে খাবারের উপর। তিতির মুগ্ধ হয়ে দেখছে, উঠে দাঁড়ালো। বাগানে যেতে ইচ্ছে করছে, খালি পায়ে হাঁটতে ইচ্ছে করছে। সে ভেঙে নিচে নেমে এলো সে। 3 মামনির রান্নার ঘরে রান্নার জোগাড় করছে, শব্দ পাওয়া যাচ্ছে। এগিয়ে গেল সে সেদিকটায়। আরে মা, রাতে ঘুম হয়নি? এত সকালে উঠলি কেন? না বড় মামনি, ঘুম হয়েছে। জানোই তো, বাড়ি আসলে আমার সকাল সকাল ঘুম ভাঙে। 3 যা হাসলেন। ছোট গিন্নি এগিয়ে এলেন, এক হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। তুই বাড়িতে আসলে বাড়িটা পরিপূর্ণ হয় মা। খাবি কিছু? খিদে পেয়েছে? সাদি? তিতির হেসে মাথা নাড়ায়। এখন না, বাগান থেকে হেঁটে আসি, সবাই উঠুক তখন। ছোট মামনি মাথা নাড়লেন। তিতির বাগানে এসে দাঁড়ালো। এক সাইডে জুতা খুলে পা রাখলো শিশির ভেজা ঘাসে। ইস, কি যে শান্তি! নিজের বাড়ির মতো শান্তি এই দুনিয়ায় আর কোথাও হয় নাকি? তিতির হাত বাড়িয়ে গাছ থেকে একটা নয়নতারা তুলে নিল। আলতো হাতে গুজলো বাগানে, আরেক হাতে রাখলো গুড়াতে লাগলো। গুনগুনিয়ে গান গিয়ে হাঁটতে লাগলো গুটি গুটি পায়ে ভেজা ঘাসে। সূর্যের রোশনি দেখা যাচ্ছে, সূর্য উঠেছে সবে। তিতির দোলনায় এসে বসলো। গদির মতো দোলনা, 2 পা তুলে আরামে হেলান দিয়ে বসা যায়। কয়েক বছর আগে তার মেজো মামা তার জন্য এটা নিয়ে এসেছিল। মামা অবশ্য তার রুমে সেট করে দিতে চেয়েছিল, কিন্তু তিতির গার্ডেনে সেট করেছে। ক্রিং ক্রিং ফোনের বিকট আওয়াজে ঘুমন্ত অবস্থাতেই কপালে বেশ কয়েকটা বাজ পড়ল ঈশানের। উদাম শরীরে উপুর হয়ে শুয়ে আছে সে। কোমরে থিক ওয়াটার শর্ট। 7 সকালে কে ফোন করেছে? রাতে সাইলেন্ট করার কথা খেয়ালই ছিল না। চোখ বোঝা অবস্থাতে হাতড়াতে লাগলো। বালিশের তলা থেকে বের করলো ফোনটা। আত খোলা অবস্থায় তাকালো। রুষার নাম্বার দেখাচ্ছে। মোটেই আগ্রহ ফেলো না। মেয়েটা বদলে গেছে পুরো। তার অভ্যাস বদভ্যাসের তাল থাকে না আজকাল মেয়েটার। সে কখনো ছুটির দিনে এত সকালে ওঠে? মাথা এলিয়ে রাখলো বালিশে। কল রিসিভ করে কানে ধরল। হ্যালো, ঘুমাচ্ছিলে? সরি ডিস্টার্ব করার জন্য, কিন্তু আমার আসলে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। শুনছি। আমার সাথে একবার দেখা করতে আসবে? আসতে পারবে আজকে? বাড়ির সবাই ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। তাহলে অন্য একটা দরকারে আনতে যেতে হবে? না, তার জন্য নয়। কামন রুষা, তুই জানিস আমি এখন বাড়িতে আছি। এখন তোর বাসায় যাওয়া পসিবল? যা বলার ফোনে বল। ঈশান হঠাৎ চুপ হয়ে গেল রুষা। ঈশান চোখ ফিট করে তাকালো ফোনের দিকে। না, কল তো কাটেনি। রুষা, আর ইউ ডিয়ার? তবুও বেশ কিছুক্ষণ শব্দ পাওয়া গেল না। তারপর শোনা গেল রুষার গলা। ঈশান, আমি পরে কল করছি, কেমন? বাবা বোধহয় ডাকছেন। ওকে। কল কেটে উপর হয়ে চোখ বুজে শুয়ে রইল ঈশান। আবার তাকালো। সময় দেখলো, ঘড়িতে 8টা বাজে। কম্পিউটারটা সরিয়ে উঠে বসলো। 2 হাতে মুখ ঢুকল। চুলগুলো পিছন দিকে ঠেলে দিল 2 হাতে। অসময়ে কল দিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিল মেয়েটা। কাজের কথাটাও বলল না। বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগিয়ে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে গায়ে সাদা টি শার্ট জড়িয়ে ফোন হাতে এসে দাঁড়ালো বারান্দায়। নিচে যেতে হবে। 1 কাপ কফি না খাওয়া অব্দি শান্তি নেই। মাথা ধরবে। হঠাৎ নজর পড়লো গার্ডেনের দোলনার দিকে। গুটিসুটি মেরে বেড়ালের বাচ্চার মতো একজন ঘুমোচ্ছে। ঈশান ভ্রু কুচকে তাকিয়ে থাকে। এই সকালবেলা ওখানে গিয়ে কে ঘুমাচ্ছে? নিশি নুরি তো মনে হচ্ছে না। নেমে এলো নিচে। বউকে কফি পাঠাতে বলল গার্ডেনে। কাছাকাছি আসতে চোখে পড়লো সামনের মানুষটাকে।
তিতির ঘুমিয়ে আছে দোলনায়, ওলনা খানা গলায় ঝুলানো, তবে বেশিরভাগ অংশে ঘাসের উপর পড়ে আছে। খোলা দীর্ঘ কেশরাশি ঘাসের উপর লুটুপুটি খাচ্ছে। কাত হয়ে দুহাত জোর করে বাঁ পাশের কানের নিচে দেওয়া। ঈশান ধীর স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি বিড়ালের বাচ্চাই লাগছে। হঠাৎ একটু নিচের দিকে চোখ পড়তে অপ্রস্তুত হয়ে পড়ল সে। ওড়নাটা গলায় পেছানো, বুকের উপর নেই। কাত হয়ে শোয়ার ফলে জামার গলা ফাঁক হয়ে বেশ অনেকটাই শরীরের অংশ চকচক করছে। বিপজ্জনক বাজ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, যা ফাঁসের অংশের বেশ ভেতরের দিকে কালো কুচকুচে একটা তিল দেখা যাচ্ছে। চট করে চোখ সরিয়ে নিল ঈশান। দু হাতে চোখ ডলে দোলনার উপর পাশের টেবিলে বসলো। ফিরে তাকালো তিতিরের দিকে। ওদিকে কাত হয়ে আছে। বিরক্তি দেখা গেল ঈশানের চোখে মুখে। মেয়েটা এক নম্বরের খাদা। ঘর নেই নাকি? এখানে খোলা আকাশের নিচে ঘুমানোর মানে হয়? আর কেউ এখন এদিকটায় না আসলেও একটু পর মালি আসবে। মালির সাথে তার ছেলেটাও কাজ করে, জোয়ান ছেলে, তিতিরের থেকে খানিকটা বয়সে বড়। এই অবস্থায় দেখলে সে নিশ্চয়ই এত সহজে চোখ ফিরিয়ে সরে যাবে না। আর অন্যান্য স্টাইলটা কি আজব! এখানকার মেয়েগুলোর রং জং বোঝা যায়। পুরুষ মানুষের হয়েছে যত জ্বালা, ঠিক গিয়ে করেও দিতে পারছে না। খারাপ দেখায় বিষয়টা। হঠাৎই পাওয়ারা যে চমকে চোখ তুলল। নয়ন খবরের কাগজ হাতে এগিয়ে আসছে। ঈশান তাকালো এক নজর তিতিরের দিকে। আরও বিপদ বাড়াটে মেয়েটা এখন সোজা হয়ে শুয়েছে। ঠিক কিচ্ছু হয়নি, উল্টো আরও চোখে পড়ছে এদিকে থেকে। ঈশান চোখ ফেরালো আবার। নয়ন ততক্ষণে এসে বসে পড়েছে বেতের একটাই। ঈশান খেয়াল করলো নয়নকে। খবরের কাগজে কিছু একটা মন দিয়ে পড়তে পড়তে আসছিল, তাই তিতিরকে দোলনায় খেয়াল করেনি। কাগজটা রেখে ঈশানের দিকে চিন্তিত চোখে তাকালো। চাকরি বাকরি করবো না ভাই, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কেন? আবার কি হলো? কি পরিমাণ করাপশন সব জায়গায়, দেখেছ? ঈশান হাসে। তা তো সবখানে। ওইটাই, কি দরকার প্রেশার নিয়ে? তোমার মতো জিনিয়াস নই যে সব কিছুর ঊর্ধ্বে হয়ে যাবে। এর চেয়ে ভালো বিজনেসে জয়েন করে ফেলি, কি বলো? তোর যেটা ভালো মনে হয়। আমি নিজেও ভাবছি বাবা চাচ্চুদের উপর প্রেশার কমাতে বোধ হয় তোকে আর আমাকে হাত লাগাতে হবে, যতদূর বুঝলাম। ঈশানের কথায় চকচক করে উঠল নয়নের চোখ মুখ। সত্যি ভাই? গ্রেট, ট্রাস্ট মি, বড় আব্বু দারুণ খুশি হয়ে যাবে। ঈশান হাসে বাইরের কথায়। রহিমা খালা এসেছে কফি হাতে। দুবাইকে কফি ঠেলে দিয়ে দিয়ে চলে গেলেন উনি। অসহ্য। পর্দা টেনে দে মিনুর বাচ্চা। ঘুমন্ত মেয়েলি গলার আওয়াজে চমকে আশেপাশে তাকায় নয়ন। ঈশানও তাকিয়েছে বইকি। বিরক্তিতে মুখ গেল। ঘুমানোর সময় মনে হচ্ছিল না কোথায় ঘুমাচ্ছে, এখন ঘুমের ঘরে উল্টো পাল্টা বকা হচ্ছে। নয়ন অবাক তাকিয়েছে ভয়ের দিকে। তাকালো বিস্ময় নজরে। ও এখানে কি করে? ঈশান নির্বিকার মুখে বানালো। চোখ সরিয়ে চুমুক দিল কফির গ্লাসে। কি জানি, খেয়াল করিনি তো, মাত্রই দেখলাম। নয়নকে দারুণ চিন্তিত দেখালো। জটপট উঠে দাঁড়ালো। দোলনার দিকে পা বাড়াতে ঈশান ডেকে উঠল। ওদিকে কোথায় যাচ্ছিস? ও ওখানে কেন? দেখবো না? এখনো এখানে ঘুমাচ্ছে কেন? কেমন বেকায়দায় ঘুমিয়ে আছে। ঠান্ডার মধ্যে গায়ে কিছু নেই। নয়ন আর ঈশানের কিছু বলার অপেক্ষা করে না। দ্রুত পায়ে এগিয়ে যায় তিতিরের দিকে। কোমর হাত রেখে দু হাতের দিকে মাথা নাড়ে। নিচু হয়ে ওড়নাটা টেনে দেয় শরীরে। ঈশানের হাত শক্ত হয়ে যায় হুট করে। কি অবলীলা এই কাজটা করলে নয়? সে পারল না কেন? তারও তো উচিত ছিল এটা। নয়ন আলতো হাতে মাথা জাকালো তিতিরের। তিতির উঠল না, বরং আর উল্টো পাশে ফিরে গলা ফেঁচিয়ে দৌড়ল নয়নের। ঈশানের মেজাজ খারাপ হচ্ছে মেয়েটার উপর। নয়ন পাজা খুলে তুলে নিল তিতিরকে। বাইরের দিকে তাকিয়ে বলল, ওকে রুমে দিয়ে আসি ভাই, দেখে ঘুমটা নষ্ট না করে। ঈশান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। হালকাভাবে মাথা নাড়ে। নয়ন তিতিরকে কোলে নিয়ে চলে যায় বাড়ির ভিতর। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কিছু একটা ফিল হচ্ছে, যেটা হওয়ার কথা নয়। অন্তত তিতিরের জন্য তো নয়। বোন হয় তার মেয়েটা। কই, রুষাকে তো তাদের বন্ধুরা টাচ করে, পরে গেলেন ধরে। তার তো কখনো খারাপ লাগেনি। সে টক্সিক বয়ফ্রেন্ড নয়। এটা নিয়ে বন্ধু মহলে বেশ প্রশংসা শুনতে পেত সে। আজ এই মেয়েটাকে নিয়ে এমন রাগ হচ্ছে কেন তাহলে? তাছাড়া বাড়ির সবার কথায় যতটুকু বুঝেছে, সে নয়ন বেশ পছন্দ করে তিতিরকে। বাড়ির সবারও তাতে স্পষ্ট মত আছে বলে বোঝা যায়। আর অনেক আগে থেকে নয়ন তিতিরের বিষয়টা সবাই মেনে নিয়েছে। হুট করে একদিন এর ব্যবধানে তার মনে হওয়ার কারণ কি? ছোটবেলায় এই মেয়ে তার জন্য পাগল ছিল, এখন নেই তার জন্য?
ঈশান নিজের উপর দারুণ বিরক্ত হয়। একই ছেলে মানুষের চিন্তা ভাবনা। মাঝখানে কেটে গেছে আরও 4টে দিন। তিতির আসার পর এই 4 দিনে সে মোটেই আনন্দ করতে পারেনি, বা বলা যায় সে মুডেই ছিল না, থাকতে পারেনি। সেদিন সকালে তিতির হুট করে নিজেকে আবিষ্কার করে বিছানায়। চমকে উঠে বসতে তার মনে পড়ে সে ভুলে ঘুমিয়ে গেছিল দোলনায়। কে আনলো তাকে? ভাবতে ভাবতেই বিছানা থেকেই নিজেই চিৎকার চেঁচামেচি আওয়াজ আসে কানে। ছুটে গিয়ে বুঝতে পারে শব্দ তার নানুর রুম থেকে আসছে। চন্দ্রা দেওয়ান অসুস্থ হয়ে পড়েছেন। 3 দিন হাসপাতালে রেখে আজকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। এই বাড়ির উপরে এক প্রকার জ্বর বসে গেছে কয়টা দিন। তিতির ফ্রেশ হয়ে বেরিয়ে এলো নিশি আপুর রুমের দিকে পা বাড়াতে শটান হয়ে সামনে এসে পড়লো ঈশান। তিতিরের মুখ গিয়ে সজোরে ধাক্কা খেলো ঈশানের শক্তপোক্ত বুকে। বডি ওয়াশের কড়া ঘ্রাণ পাওয়া গেল মানুষটার শরীর থেকে। চমকে গিয়ে নাক ডলতে ডলতে উপরের দিকে ঘাড় উঁচিয়ে তাকালো তিতির। ঈশান চোখ লাল করে তাকিয়ে আছে তার দিকে। তিতির তড়িগড়ি করে 2 পা পিছিয়ে গেল। ঈশান এক প্রকার খেকিয়ে উঠল। দেখে চলা শিখিস নি? মেয়ে মানুষ এত কেয়ারলেস হলে চলে? মেয়ে মানুষের জাতি উজ্জীবক। তিতির মুখ বাঁকালো। সামান্য একটা বিষয়ের জন্য মেয়ে জাতি তুলো বকাবকির কি আছে? আশ্চর্য। কিছু বলার জন্য নিজেও চোখ গরম করে তাকালো, কিন্তু সামনে সুদর্শন পুরুষ মানুষটা তাকে শক্ত কথা বলতে ইচ্ছে হচ্ছে না এখনো। কেন যেন 3/4 ডোলা কার্গো প্যান্ট পরা, গায়ে নেভি ব্লু ফিটিং টি শার্ট, শরীরের পেশিগুলি স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। হাতের পেশিগুলো ফুল পেঁপে উঠে আছে, চটপট করে পানি জড়ছে ভেজা চুলগুলো থেকে। সবে বোধ হয় শাওয়ার নিয়ে বেরোলো, বোধ হয় নয়, সত্যি কি পরিমাণ কি বডি ওয়াশের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তিতি নিজের মনকে দমকে পাশ কাটি চলে যেতে পা বাড়াতে টান পড়লো চুলে। হ্যাঁচকাটানে 2 পা পিছিয়ে আবারও মুখোমুখি হলো ঈশানের। এক হাতে বিথাম টানাটানি করলো কয়েকটা হাত থেকে চুল ছাড়ানো। ঈশান বাঁকা হাসলো, মুখ এগিয়ে কানের কাছে এনে বলল, ঈশান আরশাদের গায়ের জোরকে হেলাফেলা ভেবেছিস? তোর মতো একটা বিড়ালের বাচ্চা চটপট করলেই সে ছেড়ে দিবে। তিতির ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে। লোকটার এমন ব্যবহারের কারণ কি? সেদিন হসপিটালও কুশিয়ে রামধনুক দিয়েছিল, তার দোষ কি ছিল? সে তো সামান্য ডং করে বসে চা খাচ্ছিল, তাই সে সিটে গা ঘেঁষে হুট করে এসে তার দোষটা কোথায়? সে সরে বসতেই তিতিরের ইচ্ছে করছিল লোকটা চুলের মুঠি ধরে গরম সাইজ শুকাতে। এখন যেমন ইচ্ছে হচ্ছে। আর একটা টান লাগতেন, চোখের পানি চলে এলো তিতিরের। কি আশ্চর্য, ছাড়ুন বলছে, এই কি স্বভাব? চুল ধরে টানছেন কেন? বড় মামাকে কিন্তু বলে দিব। ঈশান বোধহয় আরো কেঁপে গেল, পেছিয়ে দৌড়লো চুল। বল যা, এখনই বলবি, না ছাড়লে যাবো কিভাবে? ছাড়ুন, দেখুন যাই কি না না যায়। ভাবছেন সাহস নেই আমার? ঈশান রাগে চোখ বড় বড় করে ফেলে। বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিসনি? না শিখিনি। এখন ছাড়ুন তো। বড় ভাইয়ের জন্য যা ইচ্ছে তাই করবেন নাকি? মগের মুল্লুক। ঈশানের এবার রাগটা আরো দ্বিগুণ হলো। কোনো কারণ ছাড়াই তাকে তাকা বলছি। তিতির পট করে তাকালো, চোখ টলমল করছে। ঈশানের দৃষ্টিতে গা কেঁপে উঠল। তিতিরের ঈশান উপর থেকে নিচ অব্দি চোখ বোলালো একবার, আবার চোখ স্থির করলো। ও ভাই বল না, নেওয়া কে শিখিয়েছে তোকে? কিভাবে? অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশানের নজর অন্যরকম কেন লাগছে? কি বলছে নজর অনুসরণ করতেই একটা হার্টবিট মিস হয়ে গেল তিতিরের। দ্রুত হাতলনাটা দিয়ে নামালো বুকের দিকে খানিকটা। মানুষটা তার থেকে বেশ লম্বা। নিচু হয়ে নিজের বুকের উপর চোখ রাখতে চমকে উঠল তিতির। ডান হাত চেপে রাখলো বুকের উপর। ভিতরে কি পরেছিস সেটা দেখাতে সবাইকে? তিতির লজ্জায় চোখ নামিয়ে নিল। কি রে, পিঙ্ক পছন্দ খুব? তিতিরের মুখ হা হয়ে গেল। লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। তার ইনারের রং পিঙ্ক। লোকটা তার মানে দেখে ফেলেছে। মেজাজ গরম হলো তিতিরের। দেখবে না আবার? জিরাফের মতো লম্বা, উপর থেকে নিচে তাকালে যত ডাকাই থাকুক কোনাকুনি দিয়ে ঠিক চোখে পড়বে। তাই বলে ওভাবে তাকাতে হবে? নিজের দৃষ্টি সংযত করবে না অসভ্য মানুষটা? ঈশান এবার বেশ শক্ত গলায় বললে, ভালো করে জড়িয়ে নে গলায়। পাশির দড়ির মতো ঝুলিয়ে রাখার জন্য ওড়না না, বালাই শার্ট। গলার দড়ির মতো ঝুলিয়ে রাখবো কেন? এটা তো মেয়েদের স্টাইল। ও আপনি বুঝবেন না। ঈশান চোখ পাকালো। যে বুঝতে গেলে তোকে ফুফাতো বোন থেকে ফুফাতো বউয়ের নজরে দেখতে হবে। সে বোঝার আমার দরকার নেই। যা বললাম শোন।
তিতির চমকে উঠল। কী সব কথাবার্তা? মুখ বাঁকালো, ঠোঁট উল্টে বলল, আপনি তাহলে এরকম ডিঙ্গি শরীর নিয়ে খালি গায়ে হাফ প্যান্ট পরে গুড়গুড় করবেন না একদম। আমার ক্ষেত্রে একই যুক্তি প্রযোজ্য। মামা তো বাইরে থেকে বললাম না, মুখে বাদে। ঈশানের রাগে মাথা ফেটে যাচ্ছে। এ কি বেয়াদব মেয়ে, কথাই শোনে না, বোঝার চেষ্টা করে না। ওর ভালোর জন্যই তো বলা হচ্ছে। দেখে তো বোঝা যায় না এত কথা আসে কোত্থেকে? তুই আমার হাঁটুর বয়সী হবি, বেয়াদবি না করে কথা মান। তিতির নির্বিকার চোখে অন্যদিকে তাকিয়ে বলল, সেম টু ইউ। হোয়াট? যেটা বললাম সেটাই। সেম টু ইউ। আর আমি যদি আপনার হাঁটুর বয়সী হই, তাহলেই নিজের এই বয়স্ক মাথাটা খাটিয়ে দয়া করে হাঁটুর বয়সী বাচ্চার দিকে নজর না দিয়ে নিজের বয়স্ক শরীরটা ডাকুন। এই মেয়ে বলে কি ঈশান আরশাদ বয়স্ক? মেজাজ আরও তেতে উঠল ঈশানের। আমি বয়স্ক? আই এম অনলি 28। নারী জাতি বলে ঠেটা বাচ্চাল, পুরুষ জাতি বলতেই নজর। থাক, বললাম না, বড় ভাই হন সম্পর্কে। সিঁড়িতে পায়ের শব্দে চুল ছেড়ে দিল ঈশান। তিতির ঘাড় ডলতে ডলতে পাশ কাটি দ্রুত পায়ে চলে গেল সেদিকটায়। ঈশান পিছনে তাকিয়ে দেখলো মেয়েটা ছুটে চলা বেয়াদব থাকার বিড়বিড়িয়ে চলে এলো নিজের রুমে। রুষা তোকে ফোন করেছিল ঈশান? নিয়াজের প্রশ্নে মাথা তুলল না ঈশান। ফোনের স্ক্রিনে দিকে চোখ রেখে উত্তর দিল, কিছু বলেছে তোকে? না। কি একটা পরে বলবে বলল ঈশান। শুনছি রুষার বোধহয় কিছু একটা হয়েছে। ঈশান মাথা তুলে নিয়াজের দিকে, ফোনটা বন্ধ করে প্যান্টের পকেটে গুজে রাখে। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হয়েছে? আই গেস তুই রেগে যাস না প্লিজ। রাগার কথা না হলেই রাখবো না, বল। নিয়ে জুসখুস করলে কিছুক্ষণ, একবার তাকালো বন্ধুদের দিকে, সবাই মাথা ঝাঁকালো। নিয়াজকে বলতে বলল কিছু একটা। নিয়াজ ফিরে তাকালো আবার ঈশানের দিকে, ধীর গলায় বলল, আই গেস রুষা বিয়েটা করতে চাচ্ছে না ঈশান। ঈশানের কপাল কুচকে এলো। রুষা বিয়ে করতে চাচ্ছে না? তোদের কে বললো? ও তো আমাকে কিছুই বলেনি। তাছাড়া বিয়ের এই কাহিনী শুরুটাও ওরই করা, আমার নয়। নিয়াজ শুকনো ঢুক গেল। এবার মুখ খুললো অনিমা। আমার সাথে ওর কথা হয়েছে। ইনফ্যাক্ট ওখানে ওরা সবাই ছিল আর কি, তুই এসে পৌঁছাবার আগে। আমরাই কল করেছিলাম খোঁজ খবর নিতে আর কি। ওকে স্বাভাবিক লাগলো না, কথাবার্তা কেমন একটা। তোদের বিষয়টা নিয়ে আপসেট। ঈশান কথাবার্তার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছে না। রুষার সাথে তার কি হবে? কিছুই না, সবই নর্মাল। এসব কথার মানে কি? আমার সাথে ওর কিচ্ছু হয়নি, কিচ্ছু না। বাড়ি আসার পর 3বার কল করেছি ওর বাবার খোঁজ নিতে। ইভেন ওর যে আমার বাসায় আসার কথা ছিল, হুট করে ও ক্যান্সেল করলো, মানে করতে হলো আর কি। এটা নিয়েও আমি ওকে কিচ্ছু বলিনি, কোনো সমস্যা হয়নি ওর আমার মধ্যে। তাহলে কেন মনে হলো তোদের এসব? অনিমা আবার সবার দিকে তাকিয়ে নিল একবার, ফের ঈশানের দিকে তাকিয়ে বলল, শোন ঈশান, মেয়ে মানুষ তো আমি। ঋতু আছে, ওকেও জিজ্ঞেস কর। ওর কথাবার্তার ধরন স্পষ্ট, ও কিছু একটা নিয়ে স্যাটিসফাইড নয়। ঈশান বাঁকা হাসে। বাতাসে এলোমেলো হাওয়া চুলগুলো দুহাতে ঠেলে পিছনে দেয়। কি আশ্চর্য, সেটা না বললে বুঝবে কিভাবে? আমি তো আর আমার দিক থেকে ঠিকই আছি। আগে প্রেম করতো, তখনও রাগ করিনি। পরে প্রেমিকা হিসেবে সবাইকে পরিচয় দিত, সেটাও কিছু বলিনি। একটা সময় মনে হয় ঠিক হয়ে যাবে, হয়নি। ওর উপর তখনও রাগ করিনি, বরং তোদের কথাই নিজেকে বুঝিয়েছে মেয়েটা ভালো। আর দিন শেষে পরিবার তো চাপ দেবেই বিয়ে নিয়ে। আমার লাইফে মেয়ে প্রেম ভালোবাসে এসবের কোনো আলাদা সময় কোথায়? সব জেনে এই মেয়ে থাকতে চাচ্ছে, থাকুক, দেখা যাবে পরে। তারপর নিজ থেকেই গেছে ও। আমার দিক থেকে কোনো প্রেশার এক্সপেকটেশন ওর উপর ছিল না। ওকেও রাখতে নিষেধ করেছিলাম। এখন আবার হুট করে বিয়ের কথা, সেটাও ভেবে দেখলাম ঠিক আছে, করব বিয়ে। এখন নিজ থেকে আবার ওর মনে হওয়ার কারণ কি? এত বছরের মনে হয়নি ওর? ঈশান হেসে দুদিকে মাথা নাড়লো। হতাশা প্রকাশ করলো নাকি তাচ্ছিল্য বোঝা গেল না। বন্ধুরা নিজেরাও সবাই সবটা বুঝতে পারছে। সত্যিই তাই, রুষা সবসময় নিজ থেকে নিজের
ইমাজিনেশন থেকে সবটা সাজিয়েছে। ঈশান কখনো অসম্মান করেনি রুষাকে এসব নিয়ে। রুষা জেনে শুনে জড়িয়েছে এসবে। আজ এই মুহূর্তে এসে ঈশান কি চায়, কি আগে করা উচিত ছিল, আর পাঁচটা প্রেমিকরা কি করে, সেগুলো নিয়ে কথা তুললে হবে? অনিমা ঈশানের কাঁধে হাত রাখলো। তুই একবার কল কর রুষাকে। আঙ্কেল অসুস্থ তো, ও বোধহয় কিছু একটা নিয়ে ডিপ্রেসড, তাই এমন বলছে। ঈশান স্থির হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। ভাবলো কিছু একটা। পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো রুষার নাম্বারে। 3বারের বার কল তুলল ওপাশ থেকে। ওপাশে প্রচুর মানুষজনের আওয়াজ আসছে। শব্দে এক প্রকার ফোন কানে ধরে রাখা জুলুম হলো ঈশানের। লাউডে দিয়ে দূরে দৌড়লো ফোনটা। এত আজ কই আছিস? একটু বাজারে এসেছি। কিছু বলবি বলছিলি তখন, বল। রুষা চুপ করে রইল। একটু পর তার আশেপাশে থেকে শব্দ কমে এলো অনেকটা। দূরে গিয়ে দাঁড়িয়েছে হয়তো। এবার গলার আওয়াজ বেশ স্পষ্ট লাগলো। ঈশান, আই গেস আমি আমাদের বিয়েটা নিয়ে তোমাকে বেশি চাপ দিয়ে ফেলছি। এমনটা মনে হওয়ার কারণ, অনেক কারণ। সেটা এত বছরে কেন মনে হয়নি জানি না। কবে থেকে মনে হচ্ছে? হঠাৎ করেই। বেশ, এখন রুষে ঈশানের নির্বিকার ভঙ্গির পিঠে আর কি বলবে গুছাচ্ছে হয়তো। খানিক সময় নিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসোনি কখনো। বেসেছ কি? বিয়ের পর হয়তো বাসতাম, ওটা পরের কথা, আগের কথা বলছি। এখন না। তবে বিয়েটায় রাজি হয়েছ কেন? অ্যারেঞ্জ ম্যারেজ করে না মানুষ? রুষা হেসে ফেলল। হাসিটার অর্থ ধরা গেল না। তার মানে এতদিন আমার সাথে এসব কি ছিল? ঈশান বিরক্ত হচ্ছে এখন। মেয়ে মানুষের হ্যালির সাথে সে পরিচিত নয়, পছন্দও করে না। কি ছিল? আমি বলেছি কিছু ছিল? নাকি আমি সবসময় বলে এসেছি একতরফা এক্সপেকটেশন না রাখতে? তুই রেখেছিস? আমি কোনো ইশারা দিয়েছি, আশা দিয়েছি? তারপরও তুই বলতি তুই এভাবে খুশি। ওকে ডান, থাকলি। তারপর তোর সম্মানের কথা ভেবেই তোরই বাকি অনুরোধও রাজি হলাম। জিতলি সব দিক থেকে তুই, অথচ আজ ব্লেম আমাকেই করছিস। আমি আর জিততে চাই না। এমন জিত আমার দরকার নেই। সেটা তোর চাওয়া, তোর বিষয়। আমি কি বলছি বুঝতে পারছো? বিয়েটা চাস না, তাই তো? রুষা আবার চুপ করে রইল। তারপর মিনমিনিয়ে বলল, হ্যাঁ চাই না। ওকে, তোমার কষ্ট হবে না? ঈশান নিঃশব্দে হাসল। আমি তো ভেবেছিলাম আমার থেকে বেশি কষ্ট তোর হবে, হচ্ছে না? রুষা বোধ হয় কেঁদে ফেললো এবার। কথা শোনা যাচ্ছে না, তবে ঘন ঘন নাক টানার আওয়াজ আসছে। কান্না বোধ হয় বুঝতে দিতে চাচ্ছে না। নিজেকে দাতস্থ করে নিল, জোরে শ্বাস নিল। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ঈশান, কোনো হুটহাট সিদ্ধান্ত নয় কিন্তু। আর ইয়ার্কি ভেবে ভুল করো না, এমন মজা তুই কখনো করিস না। তাই সিরিয়াসভাবেই নিলাম। কারণ জানতে চাইবে না? না, এটা তোর সিদ্ধান্ত। তোর জবরদস্তি আমার ডিকশনারিতে নেই। তুই নিজ ইচ্ছাতে এসেছিলি, নিজ ইচ্ছাতেই যাবি। ইউরুস, আমার ফিলিংস কম মনে হচ্ছে না কিছু, তাই হয়তো। রুষার ঈশানের জবাবটা হয়তো মন মতো হলো না। জানতাম এটাই বলবে তুমি। অথচ একটা মেয়ে কি চায় জানো? তুমি ধরে রাখার চেষ্টা করছো, কিন্তু ঈশান আসাধ্য সেটা করবে না। সেটা তো তার ক্যারেক্টারের সাথে যায় না। যায় না কথাটা বোধহয় ঠিক নয়। যাবে আসবে হয়তো কারোর জন্য কখনো, কিন্তু সেটা আমি নই। সেই ভাগ্যবান অন্য নারী হয়তো। ঈশান উত্তর দেয় না। ভালো লাগছে না এসব আগেবের কথাবার্তা। মেয়েটা একা একাই সবটা জটিল বানাচ্ছে। তার ভূমিকা কোথায় এখানে? দোষটাই বা কি? তাকে কি করতে বলেছে? এমন তো নয় সে অন্য মেয়েকে নিয়ে কখনো কাহিনী করেছে, কখনো না। রুষাকে ভালোবাসে না মানে এই নয় অন্য নারী আছে। রুষার প্রতি সে ফিলিংসের আসেনি। ধরেই নিয়েছিল হালাল সম্পর্কে গেলে আপনা আপনি চলে আসবে সেটা। তোকে ধরে রাখার চেষ্টা করলাম। এখন তুই থাকবি? তুমি করবে না সেটা জিজ্ঞেস করিনি। আমার কথার উত্তর দে রুষা। আগে থাকতাম হয়তো, এখন থাক হয়তো না। ঈশান শব্দ করে হেসে ফেলল। এই হাসিতে তাচ্ছিল্য মেশা সবটাই। আমি এখন হাজার চেষ্টা করলেও তুই থাকবি না রুষা। তোর ব্যাপারটা অন্য, যেটা বলছিস না।
কথা ঘুরিয়ে আমার দিকে ব্লেম ঠেলে দিয়ে পালাচ্ছিস? রুষা আশ্চর্যভাবে চুপ করে রইল। সবাই স্পষ্ট বুঝতে পারলো ঈশানের কথাটা সত্যি, বিষয়টা অন্য। ঈশান রাশবাড়ি গলায় বলল, বেস্ট অফ লাক রুষা, আজ এ ফ্রেন্ড আছি সবসময় আমরা। ঈশান কল কেটে ফোনটা রাখে পাশে। সব বন্ধুরা হা করে শুনছিল এতক্ষণ সবটাই। সবাই এক প্রকার হত বিহম্বল রুষার কথায়। এই মেয়ে এই জীবনে কখনই ঈশানকে ছাড়বে এটা হয়তো কারোর স্বপ্নেও ছিল না। অসম্ভব ব্যাপার স্যাপার। তবে এখন স্পষ্ট এটাও বুঝতে পারছে রুষা যা বলছে সত্যি সিরিয়াসভাবে বলছে। ঈশান স্বাভাবিক চোখে তাকালো সবার দিকে। সবকটা থ মেরে তাকিয়েছে তার দিকে। নিয়াজ, অনিমা, সাজিদ, নাইম, নিতু সকাল সকাল ঈশানকে নিয়ে এসেছে ওদের এলাকার হাই স্কুলের মাঠে। ছোটবেলায় এখানকার স্টুডিয়াম ছিল। ওরা সবাই স্কুল সার্কেলের মধ্যে, শুধু ইকবাল আর রুষার বাড়ি অন্য জেলায়। তাছাড়া বাকি সবাই ছোট থেকে একসাথে বড় হয়েছে। সময়ের স্রোতে সবাই এখন সাকসেস। কালো ব্রতে দেখা হয় আর কি। আর দেখা হলেই কি গ্রামের মাঠে বসে আড্ডাটা হয় নাকি শহরে? সবাই উচ্চ পদস্থ চাকরি করে শহরে দেখা করতে গেলেও যায় সবাই হাইফাই রেস্তোরাঁতে। যতই হোক তারা নিজেরা গ্রামের মানুষ। গ্রামের মাঠে ঘাটে আড্ডাটা তারা ভুলবে কেন? ঈশান যদি আসতে চাচ্ছিল না, জোর দাদিকে গতকালই হাসপাতাল থেকে আনা হয়েছে, কিন্তু বন্ধুদের জোরাজুরিতে এসে বসেছে ওদের আড্ডায়। সে যদিও বরাবরই গম্ভীর হয়ে থাকে, বাকিরা হয়ে হট্টগোল করলেও তাকে কখনো চিৎকার চেঁচামেচি করে সেসব যোগ দিতে দেখা যায় না। বড় জোর হেসে পাগলামি করেন দেখে বন্ধু বলার। রুষার কথায় ঈশানের কোনো ভাবান্তর দেখা না, সজোর ধাক্কা দিল নিয়াজ। কিরে বেটা, ছাকা তো খাইলি একটা, বেশি কষ্ট হচ্ছে? ঈশান মুখ বাঁকিয়ে তাকালো। বেয়াদবগুলো জানে সবটাই, তবুও অযথা কথা বাড়াবে। কষ্ট হলো যে ভাঙলো বিয়েটা তার হচ্ছে, সেটা ভালো মতো জানিস তোরা। আমার কিচ্ছু এসে যায় না। সবাই মানল বিষয়টা। ঈশান কখনো ভালোবাসেনি রুষাকে, নিজের মুখেও কখনো বলেনি ওদের সম্পর্ক আছে। ঈশানের দিক থেকে সত্যিই ছিল না কিছু, তবে মেয়ে হিসেবে, বন্ধু হিসেবে তাকে ভালোবাসে, সেই হিসেবে সম্মানটা দিত সবসময় রুষাকে। ঋতু গম্ভীর পরিস্থিতি সামলানোর জন্য ধাক্কা দিল নাইমকে। নাইম ঈশানের গায়ে হেলান দিয়ে বসলো খানিকটা। ঈশান, শোন না, তোর তো বিবাহযোগ্য তিনটা বোন, বিয়ে থা তো দিতে হবে নাকি? ঈশান ঘাড় ঘুরিয়ে তাকায় নাইমের দিকে। ঈশান সাফাই দিল, না মানে নিশিটা বড় হয়ে গেছে, বিয়ে দিবি না? নিয়েছে চোখ মুখ এক প্রকার শুকিয়ে আসছে। বজ্জাতগুলোর আবার আর পিছে লাগলো। ঈশানটায় একবার টের পেলে তার খবর করে দেবে। ঈশান গম্ভীর গলায় বলে, দেব না কেন? দেব, বড় হচ্ছে, দিতেই হবে। সুপাত্র খোঁজ সবাই, বিশেষ করা পাত্র হলে ভালো হয়। কি সমস্যা? বিশেষ দিয়ে কি হবে? সব মেয়ের বাড়ি থেকে খালি বিশেষ বুড়িওয়ালা খুঁজে কেন বুঝি না। হঠাৎ নিজের উত্তেজিত গলার আওয়াজ সবাই তাকালো। ঈশান চোখ ছোট করে কপাল কুঁচকে তাকিয়ে রইল। বাকিরা মুখ চেপে হাসছে। বুড়িওয়ালা হবে কেন? আমার বোনকে আমি স্মার্ট দেখে বিয়ে দেব, অবশ্যই ওর ক্লাসের। বিশেষ মানেই কি বুড়িওয়ালা নাকি? নিয়াজের ইচ্ছে হচ্ছে আরও কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পাশে আবার সব পাশ হয়ে যায়। এই বয়ে মনের কথা মনেই রেখে দিয়ে ব্যস্ত হাতে সিগারেট বের করলো একটা। ঈশান তাকালো সেদিকে, চোখ দিয়ে ইশারা করলো সিগারেটের দিকে। রাশবাড়ি গলায় বলল, এটাও একটা পয়েন্ট। আমার বোনের বর সিগারেট খেতে পারবে না, এসব বদ অভ্যাস থাকাই যাবে না। নিজের হাত থমকে গেল। কটমট করে তাকালো ঈশানের দিকে। ঈশান উদের চোখে এদিক ওদিককে দেখছে। তুই তো খাস, তার বেলায়? ঈশান একই ভঙ্গিতে বলল, আমার বয়স সমস্যা হলো অবশ্যই ছাড়বো। আমিও সেম। ঈশান স্থির দৃষ্টি তাক করলো নিয়াজের দিকে। তোকে ছাড়তে কে বলেছে? আমি তো আমার বোনের হাজবেন্ডের কথা বললাম। তুই রাখছিস কেন? নিয়াজ চুপসে গেল। ধরানো সিগারেটখানা ধরিয়ে দিল নাইমের হাতে। সবাই এক প্রকার মুখ চেপে চেষ্টা করছে বুক ফাটা হাসি আটকানোর। নিয়াজ মুখ কালো করে বসে রইল। ঈশান নিজেও গাড়গুড়ি অন্যদিকে তাকিয়ে বাঁকা হাসলো। বিড়বিড়িয়ে বলে উঠল, গাদা একটা। নিশি নুরি দুজনেই টিউশনিতে গিয়েছে। শাওয়ার নিয়ে ছাদে এসে রোদে চুল শুকাতে এসেছে তিতির। রাফিকে নিজের ফোন হাতে ছুটে আসতে দেখলো সে। তোমার ফোন কখন থেকে বাজছে না? রাফি ফোনটা হাতে দিয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবে চুট দিল এক প্রকার। ফোনের দিকে তাকাতে রাহাত ভাইয়ের নামটা বেশি উঠল। 13 বার মিসড কল।
কপালে চিন্তার বাজ পড়লো তার। সে নিজেও সাথে সাথে কল ব্যাক করলো। লাগাতার রিং হচ্ছে, ওপাশ থেকে ফোন তুলছে না কেউ। হাতে ডাম্বেলখানা নিয়ে ছাদের আসতে ঈশানের চোখ পড়লো ছাদের রেলিংয়ের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে এক সুন্দরী কিশোরীর। বাচ্চায় যদিও মনে হয় একরা, সে বেজা লম্বা চুল এক হাতে মুছতে ব্যস্ত, আর এক হাতে ফোন। ঈশান সিঁড়ি কোঠার দরজাতে দাঁড়িয়ে রয়। কি স্নিগ্ধ দেখাচ্ছে মেয়েটাকে। এই মেয়েকে দেখে কেন জানি তার বোন বোন ফিলিংসটা আসতে চায় না। এটাও উচিত না। তারও বা কি দোষ? বাকি বোনগুলোর মতো এর সাথে কখনো সেরকম সম্পর্ক ছিল নাকি? ছিল না, না হয়তো ছোটবেলায় কখনো বোনের মতো ব্যবহার করত। যখন বোধ বুদ্ধি হয়নি তখন থেকেই এই মেয়ে তার উপর অন্যরকম অধিকার বোধ দেখাতো, অভিমান করে থাকতো। নিশি নুরিকে যেমন কোলে পিঠে ভাইয়ের মতো বড় করেছে, এই মেয়ে ততটা দূরে দূরে থেকেছে ভাই বোনের সম্পর্ক থেকে যেন। আর মাঝখানে এতগুলো বছরের দূরত্ব তো রয়েছেই। ঈশান তিতিরকে দেখেও না দেখার ভান করে ছাদের এক সাইডে চলে আসলো। তিতির হুট করে ঈশানকে ছাদে দেখে চমকে উঠল এক প্রকার। ঈশান উল্টো করে এক্সারসাইজ করছে। তিতির মুখ বাঁকালো। পাগল নাকি লোকটা? ভর দুপুরে এক্সারসাইজ করে কে? এই লোকের সবকিছুই উল্টাপাল্টা। সে নিজেও না দেখার অভিনয় করে ঘাড় ঘুরিয়ে রাখলো। হঠাৎ ফোনখানা বেজে উঠলো তিতিরের। রাহাত ভাই ফোন দিয়েছেন। সাথে সাথে রিসিভ করলো কলখানা। হ্যালো রাহাত ভাই। তিতিরের মুখে এহেন ডাক শুনে ঈশানের রাত থেমে গেল। শব্দহীন হওয়ার চেষ্টা করলো খানিকটা। নিজের অজান্তে ইচ্ছে হলো মেয়েটার ফোন আলাপ শোনা। কবে যাচ্ছেন তাহলে? বিকেলের ফ্লাইটে। ওখান থেকে মায়ের শরীরের অবস্থা বুঝি। যদি দেশে আনা যায় আনব, না হলে সিঙ্গাপুর নেব। ঠিক আছে, খেয়াল রাখবেন আন্টি আর নিজেরও। ফোন রাখলো তিতির। দীর্ঘশ্বাস পেল। রাহাতের মা গিয়েছিলেন হজে। ওখানে গিয়ে হার্ট অ্যাটাক করে স্থানীয় হাসপাতালে ভর্তি। রাহাতের খবর পাঠানো হয়েছে আজকে সকালে। মায়ের খবর পেয়ে হন্তদন্ত হয়ে আজকেই তাকে দেশের বাইরে ছুটতে হচ্ছে। কবে ফিরবে তার নিশ্চয়তা দিতে পারছে না। তিতিরের ভীষণ মন খারাপ হলো রাহাতের মায়ের জন্য। রাহাত ভাই আর তার বোনের ওই মাটা ছাড়া সাতগুলো বোধ হয় আর কেউ নেই। রাহাত ভাই অন্তত সেটাই বলতো। তিতির ঈশানকে দেখলো এক নজর। পায়ে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে এগিয়ে গেল তার কাছে। সরা রেলিংয়ে পা ঝুলিয়ে বসলো। ঈশান গাড় ঘুরিয়ে দেখলো, দমকে উঠলো। ওটা তোর দোলনা পেয়েছিস? নাম। তিতির নামলো না। পা দোলাতে দোলাতে বলল, এখানে বসে আমার অভ্যাস আছে, কিচ্ছু হবে না। ঈশান বিরক্ত চোখে তাকালো। গাদা কোথাকার, এখান থেকে হুট করে পড়ে গেলে কি হবে? আন্দাজ আছে এর? চোখ গরম করে আবার ধমক দিল। নামতে বললাম না? পারবো না আমি এখান থেকে। আগেও উঠেছি। অ্যাক্সিডেন্ট কি রোজ রোজ হয়? সাবধান থাকতে ক্ষতি কি? নামতে বলেছি আমি। তিতির ঠোঁট উল্টায়। তা ঠিক, তবে সামনে আপনি আছেন তো। এরকম গাট্টা গোট্টা বুড়ি বানিয়েছেন। আপনার সামনে থেকে যদি আপনারই ছোট বোন পড়ে যায়, দৌড়বেন না? ঈশানের মাঝে মধ্যে এই মেয়ের কথাবার্তা অসহ্য লাগে। যেমন এখন লাগছে, তুই ছাদ থেকে গড়িয়ে পড়বি আর আমি তোকে ধরবো, এর জন্য আমি বডি বানিয়েছি। বেশি বোঝেন। সেটা কখন বললাম আমি? এখনকার কথা বলছি। আর বোনকে যদি নাই বাঁচাতে পারেন তাহলে এমন দেহ বানানোর ফজিলত কি? আমার দেহের ফজিলত আমার বউ বুঝবে, তোর বুঝতে হবে না। চি, কি সব কথা! এখানে চির কি দেখলে? বোনের সামনে বউয়ের গল্প করতে লজ্জা করে না? ঈশানের এই মুহূর্তে মেয়েটাকে কষিয়ে চর মারতে মন চাচ্ছে। এক লাইনে কম করে হলো দুইবার করে বোন বোন শুরু করেছে। মহা সমস্যা। অবশ্যই বোনই তো হয়। তার শুনতে ভালো লাগছে না কেন? আজকাল নিজের মনটার মতিগতিও বোঝে না সে। যা তো সামনে থেকে কাজ করতে দে। তিতির হাত বাড়িয়ে আম গাছের পাতা টান দিল। এক ঝাঁক ময়লা এসে পড়ল ঈশানের মাথায়। ঈশান এগিয়ে গেল রাগে কান ধরে টান দিতে। তিতির নিজের ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। এক প্রকার চেঁচিয়ে উঠল, মারবেন না, মারবেন না, ভুল হয়ে গেছে। ঈশান বিরক্তি মুখে দাঁত কিরমির করতে করতে গা ঝেড়ে সরে দাঁড়ালো। বুকে আড়াআড়ি হাত বাজ করে তপ্ত চোখে তাকালো তিতিরের দিকে। তোকে এখান থেকে যেতে বললাম না? ভাইয়া আপনি বড্ড
খিটমিট করেন। ছোট বোনদের সাথে এমন ব্যবহার অন্যায়। হায় খোদা, আবার বোন! এই মেয়ে কি কোনোভাবে তার অজান্তে তার বেয়াদব মনটার সাথে কোনো আলাপ আলোচনা করেছে নাকি? সে যে বারবার বোন বোন করা পছন্দ করছে না, এটা কি মেয়েটা টের পেয়েছে? না হলে এমন ভাইয়া ডেকে মাথা খাচ্ছে কেন? আগে থেকে গলার দ্বিগুণ গম্ভীর করে ধমক দিল ঈশান, ভাই বোন করে হেদিয়ে না মরে বিদায় হয় সামনে থেকে। কি আজব, ভাইয়া লাগেন, ভাইয়া ডাকবো না, পরে আবার বলবেন বেয়াদব। তা আমি মানবো কেন? মানতে হবে না, তোর বাপ লাগি আমি, সর। আস্তাক ফিরুল্লাহ, আল্লাহর রহম নাজিল করুক আপনার উপর। কথাবার্তা বুঝে বলেন নাকি? ঈশানের দুর্যের ভাত ভেঙে যাচ্ছে এবার। এই মেয়েকে দেখে আজকাল অবাক হয়ে সে। এমন বাচাল কবে থেকে হলো মেয়েটা? আগে তো এমন ছিল না। মুদ্রা কথা, তার সামনে তো এমন কখনো করতো না, এখন ঝালিয়ে মারছে পুরো। ঈশান চোখ ফিরিয়ে নিল তিতিরের থেকে, সরে দাঁড়ালো, নিজের কাজে মন দিল। তিতির এক গাল হেসে চোখ রাখলো নিজের ফোনে। হঠাৎ বেশ কিছুক্ষণ পর এক নজর চোখ তুলে নামিয়ে নিতেই বুকটা দপ করে উঠল। পট করে আবার চোখ তুলল সে। এতক্ষণ খেয়াল করেনি ঈশান বেশ খানিকটা দূরে গিয়ে এক্সারসাইজ করছে। সমস্যাটা সেটা নয়, সমস্যা হলো গায়ের টি শার্টে খুলে রেলিংয়ে ঝুলানো। এই মুহূর্তে শুধু একটা কালো ট্রাউজার জড়ানো কোমরে, তাও নাভির বেশ খানিকটা নিচের দিকে। তিতিরের বুকের ভিতর দুপুকানি শব্দ বোধ হয় বাইরে থেকেও শোনা যাচ্ছে। হা করে তাকিয়েছে সামনের পুরুষটার দিকে, গেমে নিয়ে একাকার। চুল থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। প্রতিবার পুষাপের সাথে পেশিগুলো ফুলে ফেঁপে উঠেছে। ঘামে চিকচিক করছে পেশিবহুল শরীরখানা। নিয়মিত শরীর চর্চা সাফ স্পষ্ট পুরে শরীর জুড়ে। ঈশান উঠে দাঁড়াতে চোখ গেল তিতিরের দিকে। হা করে তাকিয়ে আছে, গিলে খাবে যেন। কপাল কুচকে তাকিয়ে রইলে এগিয়ে আসলো খানিকটা ওর দিকে। না, কোনো হেলদুল নেই, একই দৃষ্টিতে তাকিয়েছি। ঈশানের নিজেরও আনিজি লাগছে। আর একটু এগিয়ে এর হাতে রাখলো রেলিংয়ে। তুড়ি বাজালো তিতিরের মুখের সামনে। চমকে উঠল তিতির। ঈশানকে নিমিষে একদম সমানে দেখে পেছনে হেলে গেল খানিকটা, পড়ে যাবে খেয়াল করতে এক হাত কোমর পেঁচিয়ে ধরল ঈশান। হ্যাঁচকা টানে সমানে এসে ঘামে ভজা বুকের সাথে ধাক্কা খেল তিতির। উঁচু রেলিংয়ে বসায় দুজনে মুখ সমান সমান। দুজনের তপ্ত নিঃশ্বাস অনুভব করতে পারছে। তিতির দু হাতে জড়িয়েছে ঈশানের পেশিবহুল শক্ত বাহু। ঈশান এক হাতে রেলিংয়ে ভর দিয়ে অন্য হাতে জড়িয়েছে মেয়েটাকে। দুটো দেহের মধ্যে এক বিন্দু ফাঁকা নেই। ঈশানের বুকের সাথে লেগে থাকা তিতিরের বুক ওঠানামা করছে ক্রমাগত। তিতির চোখ বন্ধ করে আছে ভয়ে, এখনো খোলেনি। ঈশান ভয়ার্ত মুখটা পরক করলো একবার। দারুণ ভয় পেয়েছে। তিতিরের কপাল থেকে শুরু করে দৃষ্টি নামালো ধীরে ধীরে নিচের দিকে। ঠোঁটটা কামড়া ধরে আছে, যথারীতি হ্যাঁচকাটানেও সেই ওড়নার দড়ির মতো আটকে আছে। সেখানে থাকা দরকার সেখানে নেই। একইভাবে ঈশানের নিজের শরীরেরও ঘামে ইতিমধ্যে ভিজে উঠেছে মেয়েটার স্কাই ব্লু কালারের জামা কাপড়। ঈশান গোড় লাগা চোখ সরাতে পারল না। চোখ আটকে রইল তার আর তিতিরের বিদ্রোহ প্রকাশে ব্যস্ত লাগাতার উঠানামা করা ফাঁকাবিহীন বুক জোড়ার দিকে। তিতির রীতিমতো হাঁপাচ্ছে ভয়ে, নাকি ঈশানের এহেনে গভীর চয় তার বুকের ভিতরে হৃৎপিণ্ডটা ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। খালি গায়ে স্পষ্ট দৃশ্যমান সে উঠানামা। তিতিরের এরও তাই। নারী দেহের আকর্ষণীয় অংশটুকু আরও আকর্ষণ করতে ব্যস্ত যেন। ঈশান ধীরে ধীরে আবার মুখ তুলে তাকালো তিতিরের মুখের ওপর। কোমর ধরে রাখা হাতটি মেয়েটার চুলের পানিতে ভিজে গেছে পুরো। অন্য হাতে তিতিরের মুখের উপরে চুলগুলো সরিয়ে কানে গুঁজে তিতিরের কানের ঠান্ডা হাতে এমন নরম স্পর্শে কেঁপে উঠল। পিটপিট করে তাকালো। ঈশান একদম তার মুখ বরাবরই। এতক্ষণ এই খেয়াল হলো শক্ত করে চেপে ধরে আছে তার কোমর, পড়ে যাবে এই রেশ কেটে গেছে এতক্ষণ। কোমরের স্পর্শটা এখন ভয় ধরাচ্ছে কেমন একটা। দুহাত কাঁধ থেকে দিল ঈশানের বুকের উপর, কাপা হাতে ধাক্কা দিল। মিনমিন গলায় বলল, নামতে দিন। ঈশান নড়চড় করলো না একটু, আর না তো নজর সরালো। তিতির একইভাবে আবারও ধাক্কা দিতেই কোমরে আরো জোরে চাপ অনুভব করলে। ঈশান শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল তিতিরা। লাগছে তো, আসতে ধরুন, নামতে দিন। ঈশানের কি হলো কে জানে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চেপে ধরলে তিতিরের ঠোঁটের উপর। হাসকি স্বরে বলে উঠল, এমন সাউন্ড দিচ্ছিস কেন?
সমস্যা হচ্ছে আমার। তিতির চোখ বড় বড় করে ফেলল। ঈশানের কথার টান ধরতে না পারার মতো নির্বিষে মোটেই নয়। ঠোঁট চেপে ধরল লজ্জায়। প্লিজ ঈশান ভাই নামান। এবার বোধ হয় কথাটা কাজে দিল। এহেন মুহূর্তে বাই ডাক শুনে হুঁশ ফিরল ঈশানের। কি অবস্থায় আছে দুজন খেয়াল হতে হেঁচকা টেনে নামিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তিতিরকে। চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার। সামনে জামা একদম ঈশানের ঘামে ভিজে উঠেছে। তিতির নিজেরও খেয়াল করলো সেটা। শরীরের ভেজা থেকে শুরু করে আরও অনেক কিছুই বেশ দৃশ্যমান হয়ে ফুলে উঠেছে। তিতির পট করে ওড়না টেনে নামালো। জর্জেট ওড়নাটা খানায় লাভটুকু খুব একটা হলো না। ঘুরে দাঁড়ানো উল্টো হয়ে ঈশানের এই মুহূর্তে আকাশ পাতাল এক করে রাগ হওয়ার কথা, কিন্তু কি আশ্চর্য হচ্ছে না কেন? সে থ মেরে দাঁড়িয়ে আছে। পুরুষ মানুষ এই একটা জায়গাতেই হুঁশ বোধ হয় খোয়াই বোধ হয়, কিন্তু এমন তো আগে হয়নি। রুশে এর আগে একবার সুইমিংয়ে ফুলে পড়ে গেছিল, সেই তুলেছে। কই এমন ফিলিংস তো হয়নি। হয়তো তখন উচিত ছিল, তখন না হয়ে এখন হচ্ছে। কারণ কি? এমন ফিল হওয়ার রীতিমতো অন্যায়। এই মেয়ের ওপর তা আরও। কি করছিল সে এতক্ষণ? কি করতে যাচ্ছিল? কোনো খেয়াল ছিল? কোথায় হারিয়ে গেছিল? আর একটুর জন্য অঘটন ঘটায়নি এসে। ঈশান পাশ ফিরল, টি শার্টে গায়ে জড়ালো, না ঘুরে ভারী গলায় বলল, নিচে যা, সোজা রুমে যাবি। তিতির বোধ হয় এটার অপেক্ষাতেই ছিল। দেরি করলো না এক মুহূর্ত। দ্রুত পায়ে নেমে গেল ছাদ থেকে। ঈশান জোরে শ্বাস ছাড়লো, দুপা পিছিয়ে সজোরে ধাক্কা খেলো রিলিংয়ে। দাঁড়িয়েই রইল এভাবে থ মেরে। কিছু একটা ভুলভাল করছে আজকাল, যেটা সে ধরতে পারছে না। আমরা যেটা চাই, যেভাবে চাই, যাকে চাই বা যে আমাদের চাই, সবটা কি সবসময় মন মতো হয়? হাতে থাকে আমাদের? থাকে না বোধ হয়। এই জীবনের প্রতিটি পদক্ষেপ হয়তো বহু আগে নির্ধারণ করা হয়ে গেছে। মনটা নিজেদের সাথে যখন বেইমানি শুরু করে আমাদের হাতে থাকে, তখন সেটা সামলানোর থাকে না হয়তো। মনে প্রাণে আমরা হয়তো মস্তিষ্কের কথা শুনতে চাই, কিন্তু সব কিছুর বিপরীতে গিয়ে মস্তিষ্ক আর হৃৎপিণ্ডটার যে যুদ্ধ শুরু হয়, সেটার আঘাতে ক্ষত বিক্ষত হয় মস্তিষ্ক, হৃৎপিণ্ড দুটোই। তবু এরাও থামে কোথায়? তিতির বিছানায় পা ঝুলিয়ে দু হাত পিছনে বিছানার উপর রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়েছে। আজকে দুপুরে যেটা হয়েছে ছাদে, সে কিছুতেই সেটা বলতে পারছে না। যতবার বলতে চাচ্ছে, ততবার বুকের ভিতর দুমড় দুমড় শব্দটা আগের থেকে দ্বিগুণ আওয়াজ শুরু করছে। এটা একটা সমস্যা বলা যায়। তিতির ঠাস করে শুয়ে পড়ল বিছানায়। বেসে উঠল ঈশানের ঘামে ভেজা শরীরে ছবি। মাতাল দৃষ্টিতে তাকিয়ে থাকা ওই গোলা চোখ দুটো। দেখ কি সব ভাবছে। ওই লোকটাকে নিয়ে বাবার রীতিমতো অন্যায় বাই হয় তার ওটা। তাছাড়া রাহাত ভাই, বুকের ভেতরটা অবসর দগদগ শুরু করে দিল। রাহাত ভাইয়ের কথা মনে পড়তে কি তা তো মনে হচ্ছে না। স্পষ্ট চোখের সামনে ঈশান ভাইয়ের মুখটা বেসে উঠছে। চোখ বন্ধ করলো, না হচ্ছে না। যতবার রাহাত ভাইয়ের মুখটা আনতে চাচ্ছে, ততবারই লোকটার মুখ আসছে। কেন হচ্ছে এমন? হঠাৎ দরজা শটানে খুলে যাওয়ায় লাফিয়ে উঠল তিতি। দরজায় দাঁড়ানো মানুষটাকে দেখে একগাল হেসে দুহাত বাড়িয়ে দিতে সে মানুষটাও এসে এক প্রকার ঝাঁপিয়ে পড়লো তিতিরের ওপর। তিতির তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়লো পুরো। খিলখিল হাসির আওয়াজে ভরে গেল রুমটা। কতদিন পর তিতির সর, আহ্লাদ করতে হবে না। আমি ভাবলাম ভুলে গেছিস আমাকে। আমি এসেছি 5 দিন হলো, আর আজ আসছিস? তোমার দু গাল টিপে ধরলো তিতিরের। আহ্লাদি গলায় বলল, আই এম সরি সোনা, বিশ্বাস কর বাসায় ছিলাম না। আমি নানু বাড়ি থেকে এসেছি 20 মিনিট। মা যে মুহূর্তে বলছে তুই এসেছিস, এই দেখ জামাটাও চেঞ্জ করিনি, ছুটে চলে এসেছি। তিতির নিজের জাপটে ধরলো তোমাকে। তোমার তার সম্পর্কে মামাতো বোন, পাশের বাসার। তোমার বাবা তিতিরের মামাদের আপন চাচাতো ভাই। তিতির আর তোমার ছোটবেলা থেকে হরিহর আত্মা একদম একসাথে বড় হওয়া। প্রাইমারি স্কুল লেভেল, হাই স্কুল লাইফের একাংশ। তাছাড়া বাড়িতে যতক্ষণ থাকে এদের আলাদা করা দেয়। এখন সময় পাল্টাছে, হয়তো সময়ের সাথে একসাথে থাকার সময়ের পরিবর্তন এসেছে, তবে দুজনের বন্ধুত্ব বা ভালোবাসা এক ফোঁটাও কমেনি। আজও দুজনে ভার্সিটি ছুটে হলে প্ল্যান করে এক সময় বাড়িতে চলে আসে। তিতির শুকনো চুমো দিল তোমার গালে। এক গাল হাসলো, জানি আমি, তুই ছিলি না, মাফ করলাম তাই। ধন্যবাদ বারবি ডল। তিতির এক ছুটে গেল নিজের সুটকেসের দিকে। বেষ্টির জন্য নিয়ে আসা গিফট একরকম ছুড়ে দিল তার কোলে। খবরদার, এখন খুলবি না। তোমা মুখ বাঁকালো।
আমি এখনই দেখব। তিতির চোখ গরম করে তাকাতেই জিনিসটা রেখে দিয়ে গা ঘেঁষে বসলো তমা। মুখে টোপে বাঁকা হেসে জিজ্ঞেস করলো, তোর রাহাত ভাইয়ের কি খবর সেটা বল। তিতিরের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল সঙ্গে সঙ্গে। কেন এমন হলো সেটা জানে না। সিঙ্গাপুর গেছেন উনি তোকে ছাড়াই? একেবারে হানিমুনের জন্য চলে যেতি। তোমার কথা গায়ে মাখলো না তিতির। অন্যবার হলে হয়তো এটা নিয়ে খুব ইয়ার্কি চলতো বেশ কিছুক্ষণ। আজ ইচ্ছে করছে না। এর আগে যতবার এসেছে তমা তাকে আর রাহাত বাইকে নিয়ে খেপাতো, তবে তখন তো একদমই কিচ্ছু ছিল না। এখনও নেই। তারপরও রাহাত ভাই এখন যেমন অ্যাবসোর করেছেন, তখন তো জাস্ট তার প্রতি কেয়া ছাড়ার কিচ্ছু প্রকাশ হ্রাস করতো না। ঠোঁট উল্টালো তিতির। যা তা বলিস না। ওহ, তুমি তলে তলে টেম্পো চালাও, আমি বললেই হরতাল। তিতির তোমার ঘাড়ে হাত দিয়ে টেনে শুয়ে পড়লো বিছানায়। হাত পা সরিয়ে সেটা নয়, কাহিনী ঘটে গেছে সেটা তোকে বলিনি এখনো। তোমা কুনিয়ে ভর দিয়ে কাঁধ হয়ে তাকালো তিতিরের দিকে। হানিমুনে গেছিলি? দেখ, তা না, উল্টাপাল্টা বকিস না, শোন আগে। এটা প্লিজ বলিস না, বাচ্চা আছে তোদের। তিতির তপ্ত চোখে এক নজর তাকালো তোমার আগ্রহ ভরা হা করা মুখের দিকে। ওর তাকানোর অবস্থায় হাসি পেল ওর। মুখ ঘুরিয়ে সোজা তাকালো সিলিংয়ের দিকে। বাজে বকিস না, রাহাত ভাই আমাকে বিয়ে করতে চায়। কি? তোমার লাফিয়ে উঠল পুরো। তিতির এক হাত ধরে টেনে বসালো তাকে, চেপে ধরলো মুখটা। আস্তে ভাই, এত বড় কথা, এত বড় কথা তুই আমাকে এতক্ষণ না বলে বসিয়ে রেখেছিলি? আসলে তো কিছুক্ষণ, প্রথম কথাতেই তো বললাম। তোমা মাথা নাড়লো দুদিকে। সবটা বল, খুলে বল, সব খুলে বল। থাম বলছি। তোমা এক প্রকার হাঁপাচ্ছে উত্তেজনায়। হাঁ করে তাকিয়ে ঠেলে তাগাদা দিতে লাগলো তিতিরকে সব বলার। আসার আগের দিন রাতে হুট করে সোজা বিয়ের প্রস্তাব দিয়েছে। তিতিরকে এতটুকুন বলে থামতে দেখে বিরক্ত হলো তোমা। কষা রুগীর মতো থেমে থেমে না বলে সবটা বল না বাল। আন্টি হজে গিয়েছেন, ওখান থেকে ফিরলে আমার বাড়িতে আসবে মামাদের কাছে প্রস্তাব নিয়ে। ওয়াহ জানেমান, কি সুইট। তুই কি বললি? তারপর তিতির চোখ বুঝলো। কি বলবো আর? বলেছি আসুন, তারপর পরিবারকে জানান, তারা যা বলবে তাই। আমার কোনো মতামত নেই। সম্মান করি আপনাকে, কিন্তু ভালো হয়তো এখনো বাসি না। ভালোবাসা কাকে বলে সেটা অনুভব করিনি। তোমার নিজেও মাথা নাড়লো। তাকে না মানার কারণ নাই। পারফেক্ট প্যাকেজ একটা। অরম ছেলে ফেলে সাথে সাথে 300 কবুল পরে ফেলবো। ইউ আর লাকি বাই, গড ব্লেসড ইউ বোথ মাই লাভ। আর ভালো টালো একেরই বিয়ের পরে বাসবে। অমন ছেলে ফেলে রাত দিন বুকে নিয়ে ভালোবাসা যায়। তিতির নিজেও হাসলো। সত্যিই তাই। রাহাত ভাই একটা পারফেক্ট মানুষ। যে কোনো মেয়ের লাইফ পার্টনার এমনই হওয়া উচিত। তোমার রাহাত ভাই সম্পর্কে সবটাই জানতো বরাবর। রাহাত জানানোর অনেক আগে থেকেই তিতির আন্দাজ করেছিল সবটা। মেয়েদের সিক্স সেন্স বলে কথা। এই মুহূর্তে নিজের রুমে যাচ্ছিল ঈশান। রাহাত ভাই নামটা শুনে থেমে গেল ঈশান। না চাইতেও কানে গেল কিছুটা। রাহাত নামটা সে এই মেয়ের মুখে বেশ কয়েকবার শুনেছে। এই মেয়ের ফোনে কল আসা থেকে শুরু করে এখন তোমার কাছেও একে নিয়ে গল্প করা হচ্ছে। ঈশান ব্রুকুসকে দাঁড়িয়ে থাকে। খিলখিল হাসির আওয়াজ ভেসে আসছে রুমের ভিতর থেকে। কেন যেন রাগ হচ্ছে তার। কেন হচ্ছে? রাগ হওয়া উচিত কি? কারণ আছে কোনো? হয়তো আছে, নয়তো নেই, কে জানে। রাইসুল দেওয়ান এবং তার স্ত্রী রাহেলা দেওয়ান এই মুহূর্তে বসে আছেন চন্দ্রা দেওয়ানের কামরায়। পরিবেশ ভয়াবহ, থমথমে। এর কারণ তারা দুজন বুঝতে পারছে না। কেন জরুরি তলব করা হয়েছে, আর কেনই বা তখন থেকে তাদের মা এমন পাথর হয়ে স্থির দৃষ্টি জানালার দিকে দিয়ে বসে আছেন। সুমি দেওয়ান এগিয়ে গিয়ে বসলেন শাশুড়ির পাশে। পাশের বেডসাইড টেবিল থেকে গরম তেলের বাটি হাতে নিয়ে আলতো হাতে মালিশ করতে লাগলেন পায়ে। তিনি নড়চড় করলেন না একদম। রাইসুল দেওয়ান এবার খানিকটা গলা পরিষ্কার করলেন কেশে। ধীর গলায় ডাকলেন মাকে। মা। চন্দ্রা দেওয়ান তাকালো এবার ছেলের দিকে। এক হাতে ইশারা করলেন কাছে গিয়ে বসতে। রাইসুল সাহেব বসলেন। মায়ের পায়ের কাছে গিয়ে চন্দ্রা দেওয়ান বৌমাকেও রাখতে বললেন তেলের বাটি। চুপ করে সামনে বসতে বললেন। রাহেলা দেওয়ান বসলেও তাই। চন্দ্রা দেওয়ান তাকালো পরপর দুজনের দিকে।
তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। রাইসুল সাহেব সাথে সাথে উৎসাহ নিয়ে মাথা নাড়ল। বলো মা। তিনি খানিকটা দম নিলেন। হয়তো আমি যা বলবো তার সাথে তোমরা একমত নাও থাকতে পারো, আমার কথা তোমাদের মতের সাথে নাও মিলতে পারে। মা, আপনি যা বলবেন কোনোটাই আমাদের। ছেলের বউকে এক হাত তুলে থামতে বললেন তিনি। শেষ করতে দাও সবটা, তারপর তোমাদের মতামত শুনবো। স্বামী স্ত্রী দুজনেই মাথা জাকালো। বাকিদের না ডাকার কারণ আছে। ডাকিনি কেন ভাবছো হয়তো। তারও কারণ আছে। দরকার তোমাদের দুজনকেই। ঈশানকে নিয়ে কথাটা। দুজনেই তাকিয়ে রইল মায়ের পরের কথা শোনার জন্য। ঈশান দাদুভাইয়ের বিয়ে ঠিক করলে তোমরা। এত বড় সিদ্ধান্ত তোমাদের মনে হলো না আমাকে জানানো দরকার? আমি বেঁচে আছি এখনো, নাকি গুরুত্বটার? মা, এটা কি বলছো? তোমার মত না নিয়ে কিছু করবে, এটা কিভাবে ভাবলে তুমি? আমার কথা শেষ করতে দাও রাসু। বাড়ির বড় নাতিও, আমার জান ও, অথচ তার বউ আসবে সেটা জানার অধিকার আমার নেই? ঠিক আছে, সেটা বিষয় নাই। বিষয়টা সম্পূর্ণ অন্য। তোমাদের ছেলের বউ আসার কথা। কবে আসবে সে? রাহেলা দেওয়ানের দিকে তাকিয়ে কথাটা বললেন এবার তিনি। মা, মেয়েটার বাবা অসুস্থ। তাছাড়া কাল রাতে ঈশানকে জিজ্ঞেস করতেই বিষয়টা নিয়ে কথা বলতে না করলো। এখন নাকি আবার বিয়ে নিয়ে ভাবছে না। আর কিছু বলল না। চন্দ্রা দেওয়ান দীর্ঘশ্বাস ফেলল। এই খবর জানে সে। কাল রাতেই অনিমার থেকে শুনেছে সে। হাত বাড়িয়ে একটা ডায়েরি হাতে নিল। ছলছল চোখে তাকালো। এটা তনয়ার ডায়েরি। তনয়া নামটা কানে আসতে স্বামী স্ত্রী দুজনের চোখও ছলছল করে উঠল। তিনি এক হাত বাড়িয়ে টেনে নিলেন সুমির হাতখানা। তনয়ার কথা মনে পড়ে বড় বৌমা? রাহেলা দেওয়ান মাথা নিচু করে ফেললেন। টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল কোলের ওপর। তনয়াকে বলা সম্ভব? এই জীবনে সম্ভব? প্রাণের বান্ধবীকে বলা সম্ভব, যার হাত ধরে এই বাড়িতে বউ হয়ে এসেছিল সে? এক আত্মা এক প্রাণ বলা হতো। ননদ ভাবির সম্পর্কে আরও 16 বছর আগে থেকে তাদের বন্ধুত্ব। তারপর সম্পর্কের প্রমোশন করে তনয়ায় নিয়ে আসে ভাইয়ের বউ করে তাকে। এক মুহূর্তে থাকতে পারতো না কেউ কাউকে ছাড়া। চোখের সামনে ভেসে উঠল প্রিয় মানুষটার কাপড়ের কাপড়ে মোড়া নিষ্প্রাপ মুখখানা। বুকটা খা খা করে উঠল। ভুলতে পারে না সে সেই বিভৎস দিনটা, যেদিন তার হাতে হাত রেখে হাসপাতালে শেষ নিঃশ্বাস ছেড়েছিল তার বোন সম ননদ বান্ধবীটা। আমিও কি এই জীবনে ভুলতে পারি মা? চন্দ্রা দেওয়ান চোখ মুছিয়ে দিলেন। বৌমা, সেটা সে জানে। বৌমা আর তার মেয়ে একে অপরের জন্য ঠিক কী ছিল। তোমার শ্বশুর আর তনয়া দুজনেই আজ আমাদের ছেড়ে চলে গেছে। আশ্চর্য হলো একটা কথা কি জানো? তাদের শেষ কিছু ইচ্ছের মধ্যে একটা ইচ্ছে মিলে গেছে। আমি নিজে খানিক অবাক হয়েছি, কিন্তু ইচ্ছেটা আমার দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু কিন্তু কিসের মা? বাবা আর তনুর সব ইচ্ছে আমি পূরণ করব। তুমি একবার বলো। ছেলের কথায় হাসলেন হালকা। এখন মানবি কি না ঈশানার তিতিরের? চুপ করলেন কিছুক্ষণ তিনি। ঈশানার তিতিরের বিয়ে? রাইসুল দেওয়ান রাহেলা দেওয়ান চমকে উঠলেন। হতবিহ্বল হয়ে গেলেন পুরো। চমকাচ্ছ? আমিও চমকেছিলাম। যখন তোমাদের বাবা তনু মারা যাওয়ার পর একদিন আমাকে বলেছিলেন, আমি হাঁ হুঁ করলেও গুরুত্ব দিইনি। ওরা বড় হবে, ওদের পথ ওরা নিজেরা বেছে নেবে। আমাদের পুরানো জামানার চিন্তা ভাবনা মতামত ওদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। কিন্তু চোখে আসা পানিটুকু শাড়ির আঁচলে মুছলেন তিনি। কিন্তু অবাক সেদিন হয়েছিলাম যেদিন তনুরের ডায়েরিখানা আমি খুঁজে পাই। হাতের ডায়েরিখানা রাহেলা দেওয়ানের দিকে ঠেলে দিলেন তিনি। সুমি পাতাটা উল্টালেন। চিহ্ন দেওয়া পাতাটা বের করলেন, পড়লেন। বেশ কয়েকবার হাত বোলালেন লেখাটুকুতে। টপ টপ পানিতে ভিজে গেল ডায়েরির পাতা। আমি যেদিন জানতে পারি তনয়ের ইচ্ছা এটা ছিল, সেদিন থেকে আমি কেমন একটা স্বার্থপর হতে শুরু করলাম বোধ হয়। সবসময় মনে হতো ওদের দুজনে বিয়ে হলে কঠিন দৃষ্টিতে তাকালেই দুজনের দিকে। আমি চাই তোমরা তোমাদের ছেলেকে বোঝাও সে যেন তিতিরকে বিয়ে করেন। তোমাদের বাবা আর তনয়ের শেষ ইচ্ছাটা আমাকে মৃত্যুর আগে পূরণ করে যেতে পারি। দুজনে থ হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। আমি জানি তোমাদের মত হয়তো নেই, কিন্তু আমি তবুও চাই। এখন এটা আমারও শেষ ইচ্ছা বলতে পারো। রাহেলা দেওয়ান ফুপিয়ে কেঁদে উঠলেন, হয়তো প্রিয় বান্ধবীর স্মরণে তার শেষ ইচ্ছার কথা জানতে পেরে। বৌমা,
ডায়েরিটা তুমি রাখো, আমাকে এখনই জবাব দিতে হবে না তোমাদের। আজ রাতে ডায়েরিটা পড়ো। তোমাকে না বলা অনেক কথাই এখানে লিখে গেছে তনু। ক্ষমা করো আমাকে, আমি পড়েছি, আমি চাই তুমিও পড়ো। তারপর না হয় কাল তোমাদের দুজনের সিদ্ধান্ত আমি জানতে চাইব, আর তোমাদের ছেলেকে আমি নিজেই বলতে চাই। তবে তার আগে তোমাদের। রাইসুল দেওয়ান মায়ের হাত মুঠো করে ধরল। আমার বা রাহেলার কারোরই কোনো অভিযোগ নেই মা। প্রশ্ন চোখে তাকালো স্ত্রীর দিকে। সুমি দেওয়ান মাথার উপর নিচ করলেন। আমার আর রাহেলার সিদ্ধান্ত আমরা এখনই জানিয়ে দিলাম মা, আমাদের কোনো কিছু বলার নেই। তুমি যা ভালো মনে করবে সেটাই। আর ঈশানের সাথেও তুমি কথা বলতে পারো। আমার মনে হয় না ঈশান তোমার কথা ফেলবে। চন্দ্রা দেওয়ান মৃদু হেসে মাথা নাড়লেন। তিনি জানতেন তার পুত্র বা পুত্রবধূ কেউই দ্বিমত করবেন না। তবে ঈশানকে নিয়ে যে বেশ বেগ পেতে হবে সেটা তিনি বুঝতে পারছেন। তবে অনিমার মুখে তিনি শুনেছেন তার দাদুভাই যে মেয়েকে পছন্দ করতেন সে মেয়ে কোনো কারণে এখন সম্পর্কটা আর চাচ্ছেন না। নাতির বন্ধু বান্ধবগুলোরও বাড়িতে সেই ছোটবেলা থেকে যাতায়াত, তার সাথেও তাদের বন্ধুর মতোই সম্পর্ক। তিনি তাই অনিমাকে বলেছিলেন ঈশানের পছন্দ সম্পর্কে জানতে। এটাও সত্যি, ঈশানের সাথে যদি রুষার সম্পর্কে এই ফাটল না আসতো সে তিতিরের কথাও তুলতেন না, মৃত্যু অবধি মনেই ছাপা রেখে যেতেন। কি লাভ মনের উপর বৃথা জোর খাটিয়ে, যে মনে অন্য কেউ। তবে অনিমার কথায় সে স্পষ্ট টের পেয়েছে তার নাতি সে মেয়েকে ভালোবাসেনি। তাহলে সমস্যা কোথায় তিতিরকে বিয়ে করতে? তিতিরের মতো মেয়ে সে নিশ্চয় না ভালোবেসে পারবে না। রাইসুল দেওয়ান আর রাহেলা দেওয়ান বেরিয়ে গেলে নীরবে গড়িয়ে পড়া চোখের পানিটুকু সযত্নে মুছে ফেললেন সফেদ শাড়ির আঁচল দিয়ে। মেয়ে জামাইকে হারানোর পরে ছোট্ট পুতুলটাকে তারা সযত্নে বাড়িতে নিয়ে এসেছিলেন। ছোট থেকে এ বাড়ির সবার থেকে বেশি আদরে মানুষ হয়েছে তিতির, চোখের মনি সকলের। তাকে এই বাড়িতেই আজীবন রাখতে পারলে ক্ষতি কি? আর যেখানে দুটো মৃত্যু মানুষের শেষ ইচ্ছে ছিল, তিনি বুক ভরে শ্বাস নিলেন, হেলান দিয়ে চোখ বুঝলেন তার দাদুভাই রাজি হবে তো তার পুতুলটাকে বিয়ে করতে। আজ পয়লা ফাল্গুন, সাথে ভালোবাসা দিবস। তিতির সকাল সকাল রীতিমতো এক ঘর থেকে অন্য ঘরে ছোটাছুটি করছে। একবার নিশির রুমে তো একবার নুরির রুমে। নিশি দুজনে শাড়ি পরে ফেলেছে এরই মধ্যে। সুমি দেওয়ানি সবাইকে শাড়ি পরিয়ে দেন। এখন রিশা রোশনি রয়েছে। রাপি নিজে লাল পাঞ্জাবি পরে পিঠবাবু হয়ে বিছানায় পা ঝুলিয়ে সুইংগাম চিবোচ্ছে। সমস্যা হচ্ছে তিতির নিজের হলুদ শাড়ি কিছুতেই খুঁজে পাচ্ছে না। শাড়িটা কয়েক মাস আগে নয়ন বাইয়ে দিয়েছিল। ইন্ডিয়া গিয়েছিল বন্ধুদের সাথে ট্যুরে, সেখান থেকে শাড়িটা তার খুবই পছন্দ। ঠিক করে রেখেছিল এবছর পয়লা ফাল্গুনে পরে বেরোবে। তিতি ছুটে এলো নিশির রুমে। এগোরে সবাই সাজগুজে ব্যস্ত। তাকে হাঁপাতে দেখে সবাই ঘুরে তাকালো। রাহেলা দায়ন তাকে খালি হাতে দেখে মাথা নাচালেন। তোর শাড়ি কই মা, এখনো আনলি না? সাজবি কখন তাহলে? তিতির কাদো কাদো মুখ নিয়ে এসে বসলো রাফির পাশে। পাচ্ছি না তো বড় মামুনি, বোধহয় হোস্টেলে রেখে এসেছে। তোর তো শাড়ির অভাব নেই, আলমারি ভর্তি শাড়ি। ভাইয়া যে এত শাড়ি দেয়, কই সব? তিতির ঠোঁট উল্টালো, গোমরা মুখ করে বলল, সব পরা ছোট আপু, ওটা আমার নতুন শাড়ি ছিল, আমি ওটা পরবো ঠিক করেছিলাম। রাহেলা দেওয়ান তিতিরের মাথায় হাত বুলালেন। মন খারাপ করে না মা, তোর মামাকে বলছি এনে দিতে, এক্ষুনি এনে দিবে। তিতির সজোরে মাথা নাড়ল। না বড় মামুনি, এখন কষ্ট করে মার্কেটে যাওয়ার মানে হয় না কোনো। আমি আপুদের কোনো একটা পরবো। রাহেলা দেওয়ান ডানে বাঁয়ে মাথা নাড়ল। যে মেয়ে কখনো এসব অনুষ্ঠানে শাড়ি রিপিট করে না, আজ তাকে নাকি তারা পুরনো শাড়ি পরতে দেবে? তুই দাঁড়া, আমি আসছি। তিতির কিছু বলার আগেই বেরিয়ে গেলেন তিনি। নিশি টেনে এনে বসালো ড্রেসিং টেবিলের সামনে। নুরি ততক্ষণই রেডি হয়ে গেছে। সে এখন রিশা রোশনি কে বাকি টাচ আপ দেবে। নিশি সাজাতে বসলো তিতিরকে। মা শাড়ি আনুন, তোকে ততক্ষণে সাজিয়ে ফেলি। তিতির মাথা জাকালো, ঘড়ির দিকে তাকালো একবার। তমাটা এখনো আসেনি। ওকে সে কখন বলেছে শাড়িটা পরেই চলে আসতে। মেয়েটা সবেতে লেট করে। দরজায় কড়া নাড়ার শব্দে চোখ পিটপিট করে তাকালো ঈশান। মহা সমস্যা হয়েছে তার বাড়িতে আসার পর থেকে। একটা দিন যদি শান্তিতে ঘুমাতে পারে সে, সকাল সকাল এসে কেউ না কেউ ডাকাডাকি শুরু করবেই করবে।
মুখটা বালিশে ডলল। উপুর হয়ে শোয়ার অভ্যাস তার, তাও আবার উদাম গায়ে। গায়ে জামা কাপড় জড়িয়ে ঘুমাতে পারে না। এটা তার এক ধরনের বোধাভ্যাসই বলা যায়। হিম করা শীত রুম হিটার চালু করে হলেও তার খালি গায়ে শোয়াচ্ছে। উঠে বসে পাশ থেকে হাত বাড়িয়ে টি শার্টটা জড়িয়ে নিল শরীরে। দ্রুত পায়ে এসে খুলল দরজা। মা দাঁড়িয়ে আছে। মা তাকে এক সময় ডাকার কথা না। অবাক হলে সে সাইড হয়ে দাঁড়িয়ে ভেতরে আসা ইশারা করলো মাকে। সুমি দেওয়ান ঢুকলো রুমের ভিতর। বিছানার দিকে তাকিয়ে বুঝলেন ছেলের ঘুমের সময় এসে পড়েছে সে। অপরাধী চেহারা করে বললেন, আব্বা ঘুমাচ্ছিলে? ঈশান চোখ ডলল। মায়ের হাত ধরে টেনে বসালো বিছানার কিনারে। কিন্তু তুমি নিশ্চয়ই কোনো দরকারে এসেছো, বলো। দাঁড়া। রাহেলা দেওয়ান উঠে গিয়ে দরজা আটকালেন গিয়ে। তারপর আবার এসে বসলেন ছেলের পাশে। এক হাতে ছেলের এলোমেলো চুলগুলো গুছিয়ে এক পাশে ঠেলে দিলেন। তাকিয়ে রইল কিয়ৎক্ষণ ছেলের মুখের দিকে। আনমনে একটা শব্দ বেরিয়ে আসলো তার মুখ থেকে, মাশাআল্লাহ। আল্লাহ তার ছেলে মেয়েগুলোকে এত যত্ন করে করে বানিয়েছেন। সবকটা ছেলে মেয়ে তার রূপে গুণে অনন্য। এই যেমন ঈশানটা। পুরুষ মানুষের মধ্যে যত ধরনের সৌন্দর্য দেওয়া যায় সৃষ্টিকর্তা বোধহয় সব ঢেলে দিয়েছে। পুরুষ মানুষের চোখ এত সুন্দর হয়, মনের পর্দায় এবার ভেসে উঠল তিতিরের মুখখানা। আবার বুক ছেড়ে আল্লাহর কাছে শুকরিয়া বেরিয়ে আসলো। তার ওই মেয়েটা তো সাক্ষাৎ পরি। কল্পনা করলেই ঈশান আর তিতিরকে একসাথে অজান্তেই মুখে হাসি ফুটলাম। শাশুড়ি তো ঠিকই বলেছেন, এই দুজনকে একসাথে দেখলে গোটা দুনিয়া হা করে তাকিয়ে থাকতে বাধ্য। কি সুন্দর মানাবে দুজনকে। কিন্তু যতই হোক, কথা এগোনোর আগে ঈশানের মনের কিছুটা হলেও তো তার স্পষ্ট হওয়া দরকার। তিতিরকে না হয় সে পরে ভালোবাসবে, কিন্তু আগে যে মেয়েটার কথা জানিয়েছিল সে মেয়ের কি হলো? আর যদি সে মেয়ে ঈশানের মনে থেকেই যায়, তারপর জোর করে তিতিরের সাথে বিয়ে দিল যদি তার ছেলেটা তাদের মেয়েকে মেনে না নেয়, তার মেয়েটার জীবনও তো তখন নষ্ট হয়ে যাবে না? মা হিসেবে এটা সে কখনো হতে দিতে পারে না। তাই পরে কষ্ট পাওয়ার থেকে তিনি তার ছেলেকে আগেই বোঝাবেন। হাত বাড়িয়ে ধরল ঈশানের হাতটা, টেনে নিজের কোলের উপর রাখলো। ঈশান চুপচাপ বসে রইল, মা কি বলতে চায় শোনার অপেক্ষায়। আব্বা, আমাকে তুই বন্ধু ভাবিস? সব সময়। তুমি ছাড়া কোথাও শান্তি আছে আমার, বলো? রাহেলা হাসলেন ছেলের কথায়। ছেলেটা তার ছোট্টবেলা থেকে বাধ্য। মা তার বেস্ট ফ্রেন্ড। রাহেলা দেওয়ান নিজেও আজীবন চেষ্টা করেছেন ছেলে মেয়েগুলোর বন্ধু হতে। প্রথমে বন্ধু না হলে ভালো মন্দের সময় তাকে সন্তানরা নির্দ্বিধায় সব খুলে বলবে কেন? শুধু তার পেটের সন্তানটা নয়, বরং এ বাড়ির সবকটা ছেলে মেয়েই তার ভক্ত। যে কোনো সমস্যায় তাদের বড় মাকে আগে চাই। তাহলে আমাকে বলবি না? বাপ, ওই যে মেয়ের কথা বললি আমাকে নিয়ে আসার কথা, ওই মেয়েকে আনলি না কেন? মা, তোমাকে বললাম না সেদিন। ঈশানের কথা শেষ করতে দিলেন না তিনি। এদিক ওদিক মাথা নাড়লেন। আমি ওই কথা শুনতে চাচ্ছি না। আমাকে মিথ্যে বলতি না তুই আগে, আজ কেন বলছিস? ঈশান চুপ করে রইল কিছুক্ষণ। মায়ের মুখ পানে তাকালো। আমি মিথ্যে বলিনি মা। তোমার বয়স হয়েছে, এ বয়সে আমি তোমাকে, তোরা সব কটা আমার প্রাণ। তোদের এদিক সেদিক কোথাও কিচ্ছু হলে আমি টের পাই। তুই যা বলছিস তা হয়তো মিথ্যা নয়, কিন্তু ওটা আসল কথা না যেটা আমি জানতে চাই। ঈশান কিছু বলার আগে হাতটা টেনে নিজের মাথায় ছোঁয়ালেন। ঈশান চমকে হাত সরাতে চাইলেও সুমি দেওয়ান ছাড়লেন না। বড় নিশ্চিত ছলছল চোখে নিয়ে তাকালেন ছেলের দিকে। আমার কসম বাপ, কি হয়েছে বল? ঈশান মায়ের হাত টেনে এনে চুমু দিল একটা। তোমাকে চিন্তা দিতে চাইনি আমি মা। তাহলে বল সবটা। ঈশান মুচকি আসলো। তার মা সবটা না শুনে মোটেই হার মানবেন না, এটা সে খুব ভালো করে জানে। ভালো মতো ঘুরে বসলো মায়ের দিকে। মায়ের হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে খুলে বলল সবটা। সুমি দেওয়ান কপাল কুঁচকে আগ্রহ নিয়ে শুনল সবটা। ঈশান থামলো। দুজনেই দীর্ঘশ্বাস ফেলল। তিনি বুঝলেন ছেলের সবটা। বাপ, আমি নারী, নারীর মন তুই চিনিস না, এটা আমি ভালো করে বুঝি। তার থেকেও বড় কথা, মেয়েটাকে তুই ভালোবাসিস না বাপ, এটা জানিস তুই? ঈশান নিঃশব্দে হাসলো। ভালোবাসা কাকে বলে সেটাই বুঝি না আমি মা। যে কারণে রুষার প্রতি আমার কি ছিল আমি জানি না। যা ছিল সেটা কেবলই একজন নারীর প্রতি সম্মান, অনেকটা দায়িত্ব মনে করে সে সম্মান রক্ষা করতে চাওয়া। আমি সেসব জানি মা,
জানি না মা, তবে আমি যদি বলি মেয়েটাকে তুই যেমন ভাবছিস মেয়েটা তেমন নয়, অন্য বিষয় আছে এর মধ্যে, মানবি? ঈশান নির্বিকার রইল, একটু দম নিয়ে বলল, আমি নিজেও অবাক হয়েছি মা, কেন ও এমন করলো? আমি কষ্ট পাইনি মা, এটা সত্যি, কিন্তু ও কষ্ট পাবে বলে আমার ধারণা ছিল। রাহেলা দেওয়ান ছেলের কথা শুনলেন। ছেলেটা তার নিজেকেই ঠিকমতো চেনে না, আর রইলে বাকি নারীর মন বোঝা। রুষা নামের মেয়েটাকে সে অসম্মান করতে চায়নি, সমাজ যেন তার দিকে আঙ্গুল তুলতে না পারে সেই চিন্তা থেকে বিয়ে করবে ভেবেছিল। মনে মনে খুশি হলেন তিনি, অনেকটা নিশ্চিত হলেন বলা যায়। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, কথাটা পদে পদে সত্য। এই যেমন মেয়েটা হুট করে সরে না গেলে তার ছেলেটাকে সে কি কখনো তিতিরের বিষয়টা স্বাভাবিকভাবে বলতে পারতেন না। মাঝখান থেকে সবটা এলোমেলো হয়ে যেত। তার শাশুড়ি মা মনে প্রাণে চাইতেন তিতিরকে ঈশান বিয়ে করুক। অন্যদিকে ঈশান নিজে তো রুষাকে কথা দিয়েছে, রুষার জীবনটা নষ্ট হতো। আব্বা, আমি তোকে আমার পছন্দে বিয়ে দেব, করবি? ঈশান হাসলো, করব, সময় হোক। সুমি মুখ গোমড়া করে মাথা নাড়ল, সময় হোক না, আমি পছন্দ করব, মানে আমি যখন বলবো তখনই। ঈশান স্বাভাবিক মুখে বলল, মা বললেই কি বিয়ে করা যায়? একটু সময় দরকার। যে লাইফ পার্টনার হবে তার সাথে তো মনের মিলটা থাকতে হবে। হুট করে একজনের সাথে কি সারা জীবন থাকার সিদ্ধান্ত নেওয়া যায়? মুখ বার করে ফেললেন রাহেলা। ঈশান মাকে আগলে ধরল, এতটুকু জানার জন্য আমাকে অসময়ে টেনে তুললে মা, এটা ঠিক না কিন্তু। সুমি দেওয়ান সোজা হয়ে বসলেন। এবার বিয়ের সময় ধীরে সুস্থে তুললেও চলবে, এখন অন্য কাজে এসেছে। তুই এখন একটু বেরোবি, আমাকে একটা জিনিস এনে দিতে হবে। ঈশান স্বীকার করলো, কি আনতে হবে? রাহেলা দেওয়ান আবদারের গলায় বলল, একটা লাল টুকটুকে শাড়ি। ঈশান সাথে সাথে ব্রু কুঁচকে ফেলল, শাড়ি? কার জন্য? তিতির। মা, আমি যাব এখন শাড়ি কিনতে? তাও ওর জন্য? ওর শাড়ি নেই? তাছাড়া নিশি নুরি তো আছে। শোন না বাপ, মেয়েগুলো সাজগোজ করছে, মার্কেট কি বেশি দূরে? বাইকটা টান দিয়ে যাবি, নিয়ে চলে আসবি। মায়ের যুক্তি ভালো লাগছে না তার একদম। সকাল সকাল ঘুম থেকে তুলে তাকে পাঠানো হচ্ছে ওই বিচ্ছুটার জন্য শাড়ি কিনতে। অসম্ভব মা, আমি কখনোই মেয়েদের কিচ্ছু কিনেছি নাকি? আমি বুঝি নাকি এসব? আর তাছাড়া এই বাড়ির মেয়েদের শাড়ির অভাব মা। রাহেলা দেওয়ান এত সহজে হার ছাড়ান মানুষ নয়। মেয়েটাকে কখনো কোনো অনুষ্ঠানে এক শাড়ি দুবার পরায়নি আমি। এবারের শাড়িটাও হোস্টেলে রেখে এসেছে। আর আমার মেয়ে পুরান শাড়ি কেন পরবে? টাকার অভাব তোদের? বাড়ির মেয়েকে একটা নতুন শাড়ি এনে দিতে পারছিস না? ঈশান মহা বিপদে পড়ে গেছে। এসব কি সে বলেছে নাকি? সে এনে দিতে পারবে না এটা বলেছি শুধু। সে এখন এসব বোঝে নাকি? মা রাগ করছো কেন? আমি বললাম থাকুক, বলতে হবে না তোর, আমি যাচ্ছি কিনতে। নেহাত কোমরের ব্যথাটা বেড়েছে, আর তোর বাপসা ছাড়া কেউ বাসায় নেই। নয়নটাকেও নিয়ে গেছে কি এক কাজে, না হলে তোকে বিরক্ত করতাম না। মা রাগ করে উঠে যেতে ঈশান হাত টেনে বসালো, আবার জড়িয়ে ধরলো মাকে। রাগ করছো কেন? আমি যাচ্ছি, তবে তোমাদের পুতুলের পছন্দ না হলে আমার দোষ নেই কিন্তু। রাহেলা দেওয়ান বিজয়ের হাসি হাসলেন। সে জানতা ছেলেটা তার কথা ফেলবে না। ঈশানের হাতের শাড়ির আজকে পরাবি তিতিরকে। দুজনের মধ্যে আগে একটু বাপ ভালোবাসা তৈরি করে দিতে হবে, না হলে হুট করে একে অপরকে মানবে না এরা। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে বেরোচ্ছি, ঘন্টাখানেক লাগবে নিয়ে আসতে, চলবে? রাহেলা দেওয়ান মাথা হেলালেন, চুমু খেলেন ছেলের কপালে। মা উঠে চলে যেতেই দুহাতে কপাল ঘষল ঈশান। দ্রুত পায়ে ফ্রেশ হতে গেল। কি যে সমস্যায় ফেলা হয় তাকে, সে শাড়ির কি বোঝে? ফ্রেশ হয়ে বেরিয়ে শার্টটা গায়ে জড়িয়ে বাইকের চাবি হাতে নিয়ে বেরিয়ে গেল। অনিমাকে কি ডাকবে? না থাক, এরা আরেক ঝামেলার মানুষ। তিল থেকে তাল বানাবে, তারপর সব কটা মিলে তাকে উঠতে বসতে টিস করবে। দরকার কি? তার থেকে নিজেই কিছু একটা পছন্দ করে আনলেই হবে, না পছন্দ হলে নাই। তমা একদম রেডি হয়ে এসেছে, মেকআপের বাকি টাচ আপটা নিশি আপু করে দেবে। ড্রয়িং রুমে এসেই এদিক সেদিক দেখলো, কাউকে একটা খুঁজছে দুচোখ। তমা এসেছিস মা? তমা পিছন ফিরে তাকালো। ছোট বউ রিনা দেওয়ান হাতে থালা বাসন নিয়ে রান্নাঘর থেকে বেরিয়েছেন। হ্যাঁ ছোট মা।
মাশাল্লাহ, কি সুন্দর লাগছে তোকে। যা উপরে যা। তিতির তোর উপর খুব রেগে আছে, কিন্তু এত দেরি করলি কেন? মা বাজারে গেছিল, তুষারটা একা ছিল। মা ফিরলে তারপর আসলাম। উপরে গিয়ে পুতুলের রাগ ভাঙ্গা গিয়ে, না হলে কিন্তু ঘোরাঘুরি মাঠে মারা যাবে। তমা একগাল হেসে সায় দিল তার কথায়। উপরে যাওয়ার জন্য পা বাড়াতে আবার ফিরে তাকালো। কাউকে খুঁজছিস তমা? তিতির উপরে। তমা আমতা আমতা করলো খানিক। ছোট মা, আর কাউকে খুঁজছি না তো। নিশিরা সবাই উপরে, আর তোর সাসারা অফিসে। ওহ, আর নয়ন ভাই? ছোট গিন্নি উত্তর দেওয়ার আগে সাথে সাথে আবার বলল, মানে নয়ন ভাই, রাফি, ঈশান ভাই ওরা পাঞ্জাবি পরবে না? আর রাফি তো রেডি হয়ে বসে আছে, দেখ গিয়ে। ঈশানটা কি এক দরকার বের হলো মাত্র, আর নয়ন অফিসে গেছে। তোমার মনটা খারাপ হলো। আজকের দিনে আবার কিসের অফিস? কোথায় ভাবলি একটু মানুষটার সাথে ঘুরতে পারবে আজকে? এত সুন্দর করে শাড়ি পরলো সে, কাকে দেখাতে? তাকেই তো। তা বলদ লোকটা টের পেলে তো পাত্তাই দেয় না কখনো। এত সুন্দর করে সেজুগুজু গুড়গুড় করে এই বাড়িতে কখনো চোখ তুলে দেখলেই তবে তো টের পাবে, মেজাজটাই খারাপ হয়। তবা মন খারাপ করে উঠে গেল তিতিরের কাছে। দরজায় তোমাকে দেখে কুশন ঢেল দিল তিতির। তেতে উঠল এক প্রকার। মহারানীর আসার সময় হয়েছে তাহলে। তোমার জানতো এমনই হবে। অসহায় মুখ করে বানিয়ে দুহাত বাড়িয়ে এগিয়ে এলো বান্ধবীর রাগ ভাঙাতে। তিতির সেজে গুজে বসে আছে, শাড়ি পরেনি এখনো। সুমি দেওয়ান বলে গেছেন শাড়ি আনতে পাঠিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। নিশিনিরি সবাই প্রায় তৈরি। এখন রিসা, রোশনি আর তোমাকে রেডি করলেই তিতিরের শাড়ি চলে আসলে জাস্ট শাড়িটা পরাবে, ব্যাস। নয়নের কল বেসে উঠল নুরির ফোনে। 2 মিনিট কথা বলে তাকালো সবার দিকে। ভাইয়া একটু অপেক্ষা করতে বলেছে, একা বের হতে নিষেধ করেছে, আসছে। তোমার মনটা নিমিষে ভালো হয়ে গেল। যাক, দিনটা মাটি হবে না অন্তত। প্রতি বছর এই দিনে সব কটা মিলে ঘুরতে বের হয়। নয়ন অবশ্য নিয়ে যায়। শাড়ি পরে এমন পরীর মতো বন্ধের সে মোটেই একা ছাড়তে রাজি নয়। এলাকার বদ কিছু ছেলেপেলের কাজই মেয়েদের পিছনে লাগা। আর যাই হোক, দেওয়ান বাড়ির মেয়েদের তারা অসম্মান করবে না। তারপরেও মেয়েগুলো বড় হয়েছে, সাবধান থাকা উচিত। আর ভাই হিসাবে এটা তার দায়িত্ব। দোকান থেকে বেরিয়ে বাইকের সামনে এসে দাঁড়ালো ঈশান। সানগ্লাসটা চোখে পড়ল। তাকালো এক নজর হাতের প্যাকেটটার দিকে। লাল টুকটুকে একটা শাড়ি। সে বোঝে না এসবের। তাদের পরিবারের মেয়েরা যেখান থেকে কেনাকাটা করে সেখান থেকে দামি একটা শাড়ি নিয়েছে সে। শাড়ি না চিনলেও খুব বুঝতে পারছে শাড়িটা দারুণ। বাইকে চাবি লাগিয়ে উঠে বসলো। প্যাকেটটা ঝুলালো সামনে। যা না চাইতো চোখের সামনে ভেসে উঠলো তিতিরের মুখটা। বাচ্চা বাচ্চা মুখ, শরীরটাও পুরো বাচ্চার মতোই লাগে। সে নাকি পরবে শাড়ি, তাও লাল শাড়ি। কেমন লাগবে তাকে? কল্পনায় ভেসে উঠলো অপূর্ব এক রূপ। খারাপ না বোধ হয়। হাত ঘড়িতে সময় দেখলো একবার। ফোনে 11টা বাজে। এরই মধ্যে বেশ কয়েকবার মায়ের কল এসেছে। শাড়িটা কিনেছে শোনার পরে ক্ষান্ত হয়েছে সে। জোরে সোরে বাইক ছাড়লো সে। শাড়ি পৌঁছে না দেওয়া অবধি মা তার শান্তি দেবে না। রাহেলা দেয়ান শাড়িটা নিয়ে তিতিরের কাছে আসলেন, সযত্নে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ, ছেলেটার রুচি আছে। ঘরের বাদ বাকি সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তিতিরের দিকে। জীবন্ত এক পুতুল তাদের চোখের সামনে, সাক্ষাৎ পরি একটা। রাহেলা দেওয়ান জড়িয়ে নিলেন মেয়েকে। ইস, কারণ নজর না লাগুক আমার মেয়েগুলোর। একগাল হেসে আয়নায় তাকালো তিতির। নিজেকে দেখে নিজেই তাকিয়ে রইল কিছুক্ষণ। এর আগে লাল শাড়ি পরা তার হয়নি। এত সুন্দর লাগবে বুঝলে আগেই পরতো। কে এনে দিল বড় মামুনি? কে আর আমার ছেলে? তিতির খুশি হলো। সে জানতো নয়ন ভাই শুনলেই এনে দেবে। আর কোনো প্রশ্ন না করে এক এক করে সবাই বের হলো। নুরি জানালো নয়ন ভাই আজ তাদের পার্কের দিকে যেতে বলেছে। সে একটা কাজ সেরে আসছে। একে একে সবাই এসে নামলো ড্রয়িং রুমে। ঈশান সোফায় বসে সকালের নাস্তা করছে। দৃষ্টিতে ফোনের দিকে। সিঁড়িতে পায়ের শব্দে ঘুরে তাকালো। বোনেরা সব নামছে। রাফি, রিসা, রোশনি দৌড়ে এলো ভাইয়ের কাছে। মাশাল্লাহ, আমার বোনগুলো তো এক একটা পরীর মতো লাগছেন ভাইয়া। আর আমি? রাফি গাল ফুলিয়ে জিজ্ঞেস করলেন। ঈশান গাল টেনে ধরল তার।
তুইও কি পরি হতে চাস? হো হো করে হেসে উঠলো বাড়ির সবাই। রাফির লজ্জা পেল, মুখ লুকালো ভাইয়ের গাড়ে। বারবি আসতে নাম, প্রতি বছর এই দিনে তুই একবার হলেও আসার পড়িস কিন্তু। মোটেও না, এবার পড়বো না। ঈশান গলার আওয়াজ শুনে ঘুরে তাকালো। একটা হার্টবিট মিস হলো যেন। সবাই নিচে এসে দাঁড়িয়েছে। সবারই নজর সিঁড়ি থেকে দ্রুত পায়ে নেমে আসে এক কিশোরীর পানে। ঈশানের মনে হলো এ এক রাজপরী, লাল টুকটুকে শাড়ি গায়ে জড়ানো, মোটেই বাচ্চা লাগছে না, বরং নারী শরীরে সাফ স্পষ্ট ফুটে উঠেছে শরীরে। সম্পূর্ণ এক নারী লাগছে একদম। ভুবন মোহিনীর রূপ সে নারীর। খোলা আঁচল এক হাতে তুলে দিল ঘাড়ের উপর, দু হাতে শাড়ির কুচি দৌড়ল উঁচু করে। এক প্রকার নাচতে নাচতে নামছে যেন, হাত ভর্তি ছুরি জনজন করছে। আঁচল তুলেন দেওয়ায় উন্মুক্ত দবদবে ফর্সা লতানো কোমর দৃশ্যমান হলো ঈশানের চোখের সামনে। হাতে থাকা কফির কাপ কেঁপে উঠল। ঈশান চোখ সরাতে পারল না। তিতির স্থবির ভঙ্গিতে হাতে থাকা কানের দুল জোড়া বাড়িয়ে ধরল ছোট মার দিকে। লাগিয়ে দাও না ছোট মামুনি, তুমি ছাড়া এই কানের দুল কেউ পালাতে পারে না। ঈশান গোড় লাগা চোখে দেখলো সামান্য কানের দুল লাগাতে না পারার আফসোসে একটা মানুষ কেমন চটপট করতে পারে। আর সেই কপাল কুঁচকে থাকা অস্থির মুখটা ঠিক কতটা সুন্দর দেখানো সম্ভব। মুখে হালকা মেকআপ করেন, তবে পাতলা ঠোঁটে ডার্ক রেড কালার লিপস্টিক, চুলগুলো মাঝ বরাবর সিঁথি কেটে খোলা ছেড়ে দেওয়া। রাফি কোলের ওপর নজরে বসতে দেন ভাঙল ঈশানে। চোখ সরিয়ে নিল তিতিরের ওপর থেকে। হারে বাপ, নয়নটা অফিসে আটকে গেছে। মেয়েগুলোকে একা ছাড়া তোদের বাবা রাগ করবেন, তুই সাথে যা। মায়ের কথায় অন্যদিন হলে না করতো কিনা জানে না ঈশান। আজ না করতে ইচ্ছে হলো না, সাথে সাথে উঠে দাঁড়ালো। আর চোখে দেখলো একবার তিতিরকে। তিতির কানের দুল পরে বেসিংয়ের সামনে আয়নায় সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভাইয়া পাঞ্জাবি পরবে না? নুরির কথায় মাথা নাড়ল ওসব রং ডং আমার দ্বারা হয় না। চল বের হ সবাই। ঈশানকে আর কেউ গাটালো না, সাথে যাচ্ছে এই তো অনেক। নিশি নুরি দুজনেই তাকালো রাহেলা দেওয়ানের দিকে। রাহেলা দেওয়ান চোখ টিপলো, বাঁকা হাসলো দু বোন। বড় মা যা বোঝাতে চাইছেন বুঝলো দুজনেই। একটু আগে তিতির আর ঈশানের কথাটা বলেছে তাদের দুজনকে। নিশি প্রথমে ভয়াবহ চমকালেও খুশিতে রীতিমতো পাগল প্রায় দুজন। তাদের বারবি বউ হবে, তাও আবার তাদের বড় ভাইয়ের ভাবা যায়। যদিও নুরি গম্ভীর হয়ে আছে শোনার পর থেকে। নয়ন জানলে কি রিয়াকশন দেবে জানে না সে। বুঝতে পারছে কিছু, তবে যতটুকু বুঝেছে মোটামুটি হাতের বাইরে সবটা। দিদা যখন একবার ভেবেছে আর কারোর কিচ্ছু বলার থাকবে না। দীর্ঘশ্বাস ফেলল সে। যা হওয়ার সেটা হবে। গাড়ি বের করতে এগিয়ে গেলে চিৎকার করে উঠল তিতি, গাড়িতে যাব না আমরা। তিতিরের চিৎকারে মুখ গম্ভীর করে তাকালো ঈশান। গাড়িতে যাবি না? যাবি কিসে? এই রোদে রাস্তায় রাস্তায় হাঁটবি? তিতির মুখ বাঁকালো। কিচ্ছু জানেন না আপনি ঈশান ভাই। আজকে রিক্সায় ঘুরে মজা, বাইকও চলে। নয়ন ভাই থাকলে এসব ভাবতেই হতো না। কথাটা বলেই ঘুরল নুরির দিকে। আপু নয়ন ভাইয়াকে কল দাও তো, আসতে বলো জলদি। ঈশানের মেজাজ খারাপ হলো। সব কাজ বাদ দিয়ে এদের রং টঙে সায় দিয়ে সাথে বেরিয়েছে, অথচ এখন অন্যজনের নামে জব করা হচ্ছে। দমকে উঠল তিতিরের দিকে তাকিয়ে। তোদের না হয় কাজ কারবার নেই, কেউ করলে সেটাও সহ্য হয় না দেখছি। তিতির মুখ বেঞ্চি দিয়ে সরে দাঁড়ালো, এগিয়ে গেল রাস্তার দিকে, হাত বাড়িয়ে রিক্সা দাঁড়া করালো। একটাতে নিশি রিসা আর রোশনিকে তুলে দিল, অন্যটাতে নুরি, তমা আর রাফি। তিতির মুখ গোমরা করে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে রিক্সায় উঠতেই বুঝতে পারলো বাদ আছে সে আর ঈশান। মৃদু আর্তনাদ করে উঠল, আমি তোমার সাথে যাব। তবে ততক্ষণে বাকি রিক্সা দুটো অনেকটা পার হয়ে গেছে। তিতির কাদো কাদো চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে। আজকে মজাটাই গেল জলে। এই লোকটার সাথে এক রিক্সায় দূর স্ট্যাচু হয়ে সারা রাস্তা বসে থাকা ছাড়া আর কোনো কাজ থাকবে না নিশ্চিত। তিতির গাল ফুলিয়ে বসে রইল। ঈশান উঠে বসলো রিক্সায়। শরীরে ছোঁয়া লাগতে ছিটকে সরে বসতে চাইল তিতির। সাথে সাথে রিক্সা চলতে শুরু করায় কাত হয়ে গেল অনেকটাই। ঈশান দ্রুত হাতে জড়িয়ে ধরল কোমর। উন্মুক্ত কোমরে পুরুষালের ঠান্ডা হাতের ছোঁয়ায় শিরশির করে উঠল পুরো শরীর, কেঁপে উঠল পুরো। এত নড়াচড়া না করে চুপচাপ বসে থাকা যায় না?
তিতির ঈশানের দমকে কিছু বলল না, বলতে পারলো না আর কি। সে তো শ্বাস আটকে বসে আছে। ঈশান এখনো হাত ছড়ায়নি কোমর থেকে, বরং আরও টেনে কাছে এনে বসালো। ছোট্ট সিটের স্বাস্থ্যসম্মত শরীরে ঈশানের সাথে বসতে তিতিরকে মোটামুটি গায়ে গা লাগিয়ে বসতে হলো। এক বিন্দু দূরত্ব নেই। তিতির রোবটের মতো সোজা হয়ে আছে, শরীর শক্ত করে। ঈশান ভাই। ঈশান কপাল কুঁচকে তাকালো তিতিরের দিকে। তোতলাচ্ছিস কেন? আপনার হাতটা। ঈশান বুঝতে পারলো এতক্ষণে। জট করে সরিয়ে নিল হাতটা। সাথে সাথে তিতির আবার ভারসাম্য হারালো খানিকটা। তবে এবার তিতির নিজেই খামচে ধরল ঈশানের উরু। ঈশান বুঝলো মেয়েটার অসুবিধা। চেপে বস, হাতটা ধরে রাখ, পড়ে যাবি। তিতির নিজেও বুঝলো সেটা। খানিক সময় দ্বিধা করলে কাপা হাতে জড়িয়ে ধরল ঈশানের বা হাতটা। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। কথাটার সাথে আশেপাশের পরিবেশ একদম মিলে যাচ্ছে। গোটা রাস্তায় লাল হলুদ শাড়ি পাঞ্জাবি পরে জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রেমিক প্রেমিকারা হেঁটে যাচ্ছে। রাস্তায় সারি সারি ফুলের দোকান, উপসে পড়া ভিড়। সে সব দোকান আবহাওয়ার স্বয়ং আজে বসে স্বাদ নিচ্ছে। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস বইছে আশেপাশে, ফুলের ঘ্রাণে মোমো করছে পুরো। এসবের সাথে পাল্লা দিয়ে দোলা দিচ্ছে দুটো মানব মনে। শিহরণ বয়ে যাচ্ছে পুরো শরীর জুড়ে। স্পর্শ, ধরন, মানুষ সবটা নতুন। তিতিরের হাতে আষ্টিপৃষ্টে ধরে আছে ঈশানের হাতখানা। প্রথমে খেয়াল না হলেও একটু পর ঈশান টের পেল কারোর একজনের হৃদস্পন্দনের দুকদুকানি। বোধগম্য হতে খানিক সময় লাগলো। বিষয়টা মাথায় খেলতে নিজের মাথার ভিতর খানিক ফাঁকা হয়ে গেল বোধ হয়। সাথে জোরালো হলে এবার নিজের হৃদয়ের জ্বর। তিতির হাত জড়িয়ে থাকা ঈশানের বাহুর সম্পূর্ণ আছেন তিতিরের বক্ষ জোরের বাঁ পাশের উপর। সেখানটায় নরম অংশের নিচে জ্বর তুলেছে হৃদয়খানা। ঈশান চাইলেও পারছে না হাতটা সরিয়ে নিতে। মেয়েটা কি বুঝতে পারছে না ঈশানের হাতের অংশ তার শরীরের কোন অংশের উপর? পারছে নাকি? তিতির রীতিমতো গামছে। ছেড়ে দিলেই পড়ে যাবে সে। এর আগে কখনো রিকশায় উঠেনি, এমন অবস্থায় পড়তে হয়েছে বলে মনে হতো না পরে। দুই একবার নয়ন ভাইয়ের সাথে উঠেছে। নয়ন ভাই এতটা স্বাস্থ্যবান না হওয়ায় স্বাভাবিক দূরত্বেই বসতে পেরেছে দুজন। তাছাড়া কই কখনো তো নয়ন ভাইকে ছুলে এমন অনুভূতি হয়নি। ভাইয়ের হাত ধরতে আনইজি হওয়ার কথা তো নয়। ঈশানও ভাই, তাহলে আজ যে এমন হচ্ছে কেন তার সাথে? রাস্তার জাকিতে এক প্রকার যা তা অবস্থা দুজনের। রিক্সা এসে গন্তব্য থামতে হাঁপ ছাড়লো দুজনেই। ঈশান নামলো, ভাড়া মিটিয়ে খেয়াল করলো তিতিরকে। তিতির তখন শাড়ি ঠিক করে নামার প্রস্তুতি নিচ্ছে। ঈশান হাত বাড়াতে চমকে তাকালো তিতির। ঈশান ভাই তাকে দূরে নামাবে। হা করে তাকিয়ে না থেকে হাতটা ধর, আমি একাই পারবো। অযথা কথা না বাড়িয়ে যা বলছি কর। শাড়ি পেঁচিয়ে পড়ে গেলে কোলে করে ঘুরবো তোকে নিয়ে। ঈশানের ধমকে আর কথা বাড়ালো না তিতির। কাপা হাতটা বাড়িয়ে দিল ঈশানের দিকে। সযত্নে নামালো তাকে। নিশি নুরিরাও নেমে দাঁড়িয়ে আছে একটু দূরে। নিশি তাগাদা দিয়ে সবটাকে নিয়ে ঢুকে গেল পার্কে। তিতির আহত চোখে তাকিয়ে রইল সেদিকে। আজকে এই লোকের পাল্লায় পড়ে সব মজাই নষ্ট। এর সাথে সাথে চলা মানে তিতিরের আরও একটা মনটা খারাপ। তার হাতে পায়ে কোথাও ফুল নেই, মানা যায়। ঈশানকে বলবে সে, কিন্তু সাহস পাচ্ছে না। হঠাৎ হাতটা চেপে ধরল ঈশান। হাঁটা ধরল তিতিরকে নিয়ে। তিতির চমকে তাকিয়ে আছে, একবার ঈশানের মুখের দিকে, একবার হাতটায়। ঈশান ভাই বল, একটা জিনিস লাগতো। কি? ফুল। ফুল দিয়ে কি কাজ? ওই দেখুন না, সবাই মাথায় হাতে পড়েছে। সবাই পড়েছে বলে তোকেও পড়তে হবে? দিন না প্লিজ। আমি ফুল টুল কিনতে পারবো না। চুপচাপ সাথে হাঁট। তিতিরের মন খারাপ হলো। হাত ছাড়িয়ে নিল ঈশানের থেকে। ঈশান বিরক্ত চোখে তাকালো। কি সমস্যা তিতির? বললাম তো ঝামেলা না করে রাস্তা পার হব, চল। তিতির ফুঁসে উঠল, আমি নয়ন ভাইয়াকে কল করব। ভাইয়া থাকলে আমাকে মুখ ফুটে বলতেই হতো না, কখনো বলতে হয়নি। ঈশানের ইচ্ছে হলো থাপ্পড় মারতে মেয়েটার গালে। সারাক্ষণ তার সামনে অন্য নামে তবজি পড়ে। অসহ্যকর একটা মেয়ে। কিছু বলতেও পারছে না, নেহাত বাইরে এসেছে তাই। তাছাড়া পরে এসেছে শাড়ি, তাকানো যাচ্ছে না, পারছে না তাকাতে। সে তাকালেই ভুলে যাচ্ছে আশেপাশের সব।
সব কেমন গোলা হয়ে আসছে। সামনের এই লাল শাড়ির নারীটা ছাড়া এ বড় কঠিন অত্যাচার চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।